এই অবস্থায় দেখা যাচ্ছে নাকি আর একটু ব্ল্যাক করে দিব? স্যার দেখা যায়। আচ্ছা ঠিক আছে। সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0201 ইলেকট্রনিক্স এর ক্লাস নাম্বার 22-এ স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা গত ক্লাসের যে অপেমের ম্যাথের যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু দেখে নিব। তো 10 নাম্বার অঙ্ক, গত ক্লাসে 9 নাম্বার পর্যন্ত হয়েছিল, আজকে 10 নাম্বার থেকে শুরু। তো এই ধরনের একটা আইডিয়াল অপেমের চিত্র দেয়া আছে, বলা হচ্ছে ফাইন্ড দ্য আইএল অফ দ্য কারেন্ট। এই আইএল কারেন্টের মানটা কত বের করতে হবে। তো আমরা নর্মালি কি শিখেছি যে বি1 এবং বি2 গত ক্লাসে শিখেছি। এই বি1 এবং বি2 কি থাকবে, অলওয়েজ সেম থাকবে, সেম ভোল্টেজ থাকবে। তাহলে বি1 যা বি2 ও তা সেম ভোল্টেজ, ঠিক আছে। এই জন্য আমরা লিখেছি বি1, এটা কি, এটা একদম কাছাকাছি মান আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আমরা সমান বলতে, এই যে বি1 ইজ ইকুয়াল টু বি2 এইভাবে সমান বলতে যেটা বুঝি আর এই জিনিসটা বলতে যেটা বুঝি, দুটার মধ্যে কিন্তু খুব ক্ষুদ্র একটা পার্থক্য আছে। এটার মানে হচ্ছে এক্সাক্ট সমান, আর এটার মানে হচ্ছে খুব কাছাকাছি সমান। এখানে ইন্টারনাল একটা ড্রপ আছে খুব কম, যদিও ইন্টারনাল একটা ড্রপ আছে, সেই ড্রপের মানটা খুব কম, সেই জন্য একদম সেটাকে যদি নেগলিজিবল যদি ধরে নিই আমরা, সেক্ষেত্রে বি1 ইজ ইকুয়াল টু বি2 হয়, আসলে খুব কাছাকাছি সমান হয়। সেই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে এখানে সমান চিহ্ন দিতে পারে, অসুবিধা নেই। তো বি1 ইজ ইকুয়াল টু বি2 সমান এই মানটা কত। এখন বলেন তো এই বি2 এর মানটা কত। যেহেতু এইখানে 5 ভোল্ট পজিটিভ দিচ্ছি, এই 5 ভোল্টটা একটা কারেন্ট ফ্লো করাবে এই 10 কিলো থেকে শুরু করে এই 40 কিলো হয়ে এই রাস্তায় একটা কারেন্ট ফ্লো করাবে। এদিকে তো কারেন্ট ঢুকতে পারে না, তাহলে কারেন্টটা এইভাবে করে এসে এইভাবে করে এইখানে ফ্লো হবে। এটা ব্যাটারির প্লাস 5 ভোল্ট, তার মানে এখানে মনে মনে আপনারা যদি একটা ব্যাটারি কল্পনা করেন, জিনিসটা ঠিক দেখতে এই ধরনের হবে। মাইনাসটা গ্রাউন্ডের সাথে লাগানো, প্লাসটা এখানে দেওয়া। তার মানে এটা একটা সার্কিট, তাই না। এই সার্কিটের মধ্যে যদি কারেন্ট ফ্লো করায় এইভাবে করে, তার মানে আমরা যদি বলি এই 40 কিলোর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কত, সেটাই হচ্ছে বি2, তাই না। এটাই তো বি2। তো বি2 যদি পাই তাহলে বি1 কে আমরা পেয়ে যাব। সেজন্যই লিখেছি বি1 যা বি2 ও তা, এবং যার মান হচ্ছে মোট সাপ্লাই ভোল্টেজ ইনটু যার আড়াআড়িতে ভোল্টেজ বের করতে চাচ্ছি সেই রেজিস্ট্যান্সটা, এই যে 5 ইনটু সেই রেজিস্ট্যান্সটা ডিভাইড বাই এই সিরিজ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল 10 এবং 40, এই দুইটার যোগফল, মানে ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা। এভাবে আমরা বি1 এবং বি2 এর মানটা নির্ণয় করে ফেলবো। কত সেটা, 4 ভোল্ট। সিন্স দ্য ইনপুট ড্রস নো কারেন্ট, কারেন্ট থ্রু 5 কিলো ওহম ইজ 0। তার মানে এইখানে আমি কথাটা লিখে দিয়েছি, বাস্তবে আপনারা খেয়াল করেন এই বি1 যা এই বি2 ও তা, তাই বলেছি না। তাহলে বি2 যা বি1 ও তা, আবার বি1 যা বি আউটপুটও কিন্তু তা। কি বলেছি, বি1 যা বি আউটপুটও তা। এখন অনেকে বলবেন তো মধ্যখানে একটা রেজিস্টার আছে, সে বাধা দিবে না? বাধা দিবে। আপনার মনে রাখতে হবে আপনি বের করছেন কি, আপনি বের করছেন ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ বের করছেন যে এই জায়গার ভোল্টেজ কত। তাহলে এই জায়গার ভোল্টেজ আমরা পেলাম কত, 4 ভোল্ট, তাই না। বি2 যেহেতু 4 ভোল্ট পাওয়া গেছে হিসাব করে, এই বি2 যা বি1 ও তা, সেটা হচ্ছে কত, 4 ভোল্ট। আচ্ছা, এখন এই রেজিস্টার একটা মনে মনে চিন্তা করলাম একটা ড্রপ করবে, ড্রপ করলে এই 4 থেকে ড্রপটাকে বিয়োগ দিলে বাকিটা এখানে আসবে, এটাই বি আউটপুট হওয়ার কথা, তাই না। এখন মজার বিষয় হচ্ছে আমি বলবো কি এই 5 কিলো ওহমস কোনো ভোল্টেজ ড্রপ করবে না। কেন ভোল্টেজ ড্রপ করবে না, এই কথাটাই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ভোল্টেজ ড্রপ, এই 5 কিলো ওহমস এর ভোল্টেজ ড্রপ বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাই না। সিম্পল সূত্র, ভোল্টেজ ড্রপের সূত্র বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে তার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে গুণ এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত। তাহলে আমরা জানি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না। এখন বলবেন কেন যায় না, এই যে আপনারা খেয়াল করে দেখেন এটা সরাসরি রেজিস্টরটা কোথায়, এই অপ এম এর প্লাসের সাথে কানেক্ট করা।
তাহলে আমরা কি বলেছি, অপ এম্প এর টার্মিনালে কোনো কারেন্ট ঢুকে না অথবা এখান থেকে কোনো কারেন্ট বের হয় না। তাই এটা যদি আমরা বের হয়ও যদি চিন্তা করি, তাহলে এই রাস্তা দিয়ে মানে অপ এম্প এর এই রাস্তাটা দিয়ে কোনো কারেন্ট কিন্তু বের হয় না। 0 অ্যাম্পিয়ার, 0। তার মানে এই কারেন্টের মান, এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ যদি আমরা বের করতে চাই, তাহলে কারেন্টের মান হলো 0, রেজিস্ট্যান্সের মান হলো 5 কিলো ওহমস, তার মানে দাঁড়ায় কত, 0 ভোল্ট। সুতরাং এই রেজিস্টরটা এখন যেভাবে কানেক্ট আছে এই অবস্থায় যদি থাকে, সে 0 ভোল্ট ড্রপ করবে, মানে কোনো ভোল্টেজ ড্রপ করবে না। তাহলে কোনো ভোল্টেজ যদি ড্রপ না করে, তাহলে এইখানে যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ, আলটিমেটলি সে একটা শর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। মানে শর্ট অবস্থায় একটা তার থাকলে যে অবস্থা হয় তার অবস্থাও সেম থাকবে। তো এইখানে যদি 4 ভোল্ট হয়, এখানেও আমরা কত ভোল্ট পাবো, 4 ভোল্ট পাবো। এই 4 ভোল্টটা এখানেও পাবো, এখানেও পাবো। সুতরাং এই টার্মিনাল যা বি আউটপুট টার্মিনাল হতা, এইভাবে আমরা বি আউটপুট টার্মিনালে কত পাবো, 4 ভোল্ট জিনিসটা দেখতে পাবো। এখানে আমি লিখে দিয়েছি এই কথাটাই এখানে লিখেছি, যেহেতু কোনো ইনপুটে কোনো কারেন্ট ড্র করে না অপ এম্প, সেই জন্য 5 কিলো ওহমস এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা কত, 0, যার কারণে বি আউটপুটের মানটা হলো কত, 4 ভোল্ট। এখন আপনি যেহেতু বি আউটপুটের মানটা কত বের করে ফেলতে পারলেন, 4 ভোল্ট, তাহলে এই মাথায় যদি গ্রাউন্ডের রেসপেক্টে যদি 4 ভোল্ট থাকে, 20 কিলো ওহম জানা থাকে, তাহলে কারেন্টটা বের হয়ে যাবে। এইভাবে আইএল সমান সমান 4/20 মানে বি বাই আর দিলেই কত হলো, 0.2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে চলে আসলো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এই অঙ্ক থেকে আমরা কি শিখলাম, কিছুক্ষণ আগে যে অঙ্ক দেখলাম, আমরা শিখলাম হচ্ছে যে কখনো যদি অপ এম্প এর টার্মিনালে কোনো রেজিস্টর সরাসরি সংযুক্ত থাকে, তার পাশের থেকে আর কোনো যদি কোনো টার্মিনাল যদি বের না হয়, সেক্ষেত্রে সেই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ কত, 0। সেটা কিভাবে বুঝলাম, কারণ অপ এম্প এর ভিতর দিয়ে কোনো কারেন্ট বের হয় না অথবা কোনো কারেন্ট ঢুকে না। ফাইন্ড I0 and IL of the following op amp circuit। এই op amp সার্কিটটার এই IL এর মানটা কই, সরি, এই I0 এর মান এবং এই IL এর মানটা নির্ণয় করতে হবে। এই IL এর মানটা কত, এই I0 এর মানটা কত নির্ণয় করতে হবে। খুব সিম্পল। আমরা এখানে কি করব, আমাদের যে সূত্র আছে, আমাদের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী আমরা ধীরে ধীরে আগানোর চেষ্টা করব। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 0, এই যে গ্রাউন্ড করা, তার মানে এই জায়গার ভোল্টেজ 0। সুতরাং ইনভার্টিং টার্মিনালের এই জায়গার ভোল্টেজ হচ্ছে কত, 0। তো আমরা সিম্পল একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব কেসিএল এর, যে এই কারেন্টটা ঢুকছে, এই কারেন্টটা ঢুকে এদিকে যেহেতু যেতে পারে না, এইভাবে করে উপরের দিক দিয়ে চলে যাচ্ছে। এখন এই যে কারেন্টটা ঢুকছে, সেই কারেন্টকে কিভাবে বের করব, 2 ভোল্ট মাইনাস 0 ভোল্ট ডিভাইড বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স, 2 মাইনাস 0 ডিভাইড বাই 10। ঠিক আছে, এটা হচ্ছে এই কারেন্টটা। তাহলে ইজ ইকুয়াল টু কি হবে, যে কারেন্টটা ঢুকছে সে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে যেটা বের হয়ে যাচ্ছে সেটা কিভাবে বের করব, এই যে কারেন্টটা কোথা থেকে বের হচ্ছে, এখান থেকে 0 মাইনাস কই যায়, এই জায়গায় যাচ্ছে বি আউটপুট, 0 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স 50। ওকে, তাহলে এই জায়গায় আমরা যদি সমাধান করি, বি আউটপুট সমান সমান কত পাবো, -10 ভোল্ট আমরা পাবো। জাস্ট কোনাকুনি গুণ করা আর কি, হ্যাঁ, আর এই গুণ করা। এইভাবে আমরা বি আউটপুটের ভ্যালুটা কত নির্ণয় করে ফেললাম। এখন বি আউটপুট যেহেতু আমি জানি, সেহেতু এই I0 বা I0 এর মানটা কত বলা যাবে। এই জায়গায় যদি আমরা ভোল্টেজ কত জানি, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে এই জায়গার ভোল্টেজ ডিভাইড বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স দিলেই এই কারেন্টটা কত বের হয়ে যাবে। সেটাই করেছি, I0 সমান সমান -10। ঠিক আছে, বি আউটপুটের মান কিন্তু -10 ডিভাইড বাই এই মধ্যবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 20, দ্যাট মিন্স -0.5 মিলি অ্যাম্পিয়ার। এইভাবে আমরা এই I0 এর ভ্যালুটা কত সেটা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এখন আসেন এই IF এর ভ্যালুটা কত, মানে ফিডব্যাক রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা আসতেছিল সে কারেন্টের ভ্যালুটা কত। এই জায়গার মান আমরা জানি কত, 0। এই জায়গার মান কত জানি, -10। কিভাবে, বি আউটপুটের ভ্যালু হচ্ছে -10, এই জায়গার মান হচ্ছে বি আউটপুট,
যার মান কিছুক্ষণ আগেই বের করেছি -10। ওকে, তো আমরা আইএফ এর মানটা কিভাবে বের করব? 0 -10, ঠিক আছে, 0 থেকে বিয়োগ দিব এই জায়গার ভোল্টেজ -10 কে, ডিভাইড বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স হলো 50 কিলো। তো বি বাই আর দিলে কি এই কারেন্টটা কত বের হয়ে যাবে, এই যে এই জায়গাটা আর কি। তো এইখানে মাইনাস মাইনাস কি হয়ে গেল, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হলো, এই জন্য 0 + 10 ডিভাইড বাই 50, 0.2 মিলি অ্যাম্পিয়ার। এইভাবে করে আমরা এই ফিডব্যাক কারেন্টটা কত সেটাও নির্ণয় করব। এখন দেখেন এই জায়গায় যদি আপনি কেসিএল প্রয়োগ করেন এই পয়েন্টটাতে, কি দেখতে পাচ্ছেন? এই যে একটা কারেন্ট ঢুকছে, আরেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, আরেকটা কারেন্টও বের হয়ে যাচ্ছে, মানে দুইটা বের হয়ে যাচ্ছে, একটা ঢুকছে। তো এই অবস্থায় এখানে আমরা কেসিএল প্রয়োগ করলাম, আমরা লিখলাম যে আইএল ইজ ইকুয়াল টু আইএফ মাইনাস আই নট। এখন এটা কিভাবে লিখলাম? খুব সিম্পল, আপনারা সবাই জানেন কেসিএল প্রয়োগ করতে, যে যেটা ঢুকছে সেটাকে আমরা ধরলাম কি ফিডব্যাক রেজিস্টার ঢুকছে মানে প্লাস, যেটা বের হয়ে যাচ্ছে সেটা মাইনাস, কে আইএল মাইনাস, আর কে বের হয়ে যাচ্ছে আই নট মাইনাস, এই যে আই নটটাও মাইনাস, ইজ ইকুয়াল টু কত হলো? কেসিএল এর নিয়ম অনুযায়ী হলো 0। তো এইখান থেকে আমার আইএলটাকে যদি আমি শূন্যের ওপারে যদি পাঠিয়ে দিই তাহলে কি থাকলো? আইএফ মাইনাস আই নট ইজ ইকুয়াল টু আইএল, তাই না? এই লাইনটাই হচ্ছে এই যে এটা আইএল সমান সমান কি আইএফ থেকে আই নট কে বিয়োগ দিলে আইএল কে পাওয়া যাবে। তা আইএল এর মানটা, আইএফ এর মানটা কিছুক্ষণ আগে জানি, আই নট এর মানটাও জানি, সেখানে মানটা যদি বসিয়ে দিই 0.7 মিলি অ্যাম্পিয়ার আইএল এর মানটা পাওয়া যাবে। এইভাবে আমরা আইএল আই নট এই ভ্যালুগুলো এই ধরনের অঙ্ক থেকে সমাধান করে বের করে ফেলতে পারবো। Determine the output voltage B naught or B output। এখানে বি আউটপুট এই মেইন ফিগার কিন্তু, হ্যাঁ মূল চিত্র কিন্তু এটা। তাহলে মেইন ফিগার থেকে আমাকে কি করতে হবে? এই চিত্রটা থেকে এই বি আউটপুটের মানটা কত নির্ণয় করতে হবে। এখানে কারেন্ট সোর্স দেওয়া আছে। এখন কারেন্ট সোর্স দেখে খুব খুশি হয়ে গেলেন, ভাবলেন যে এই কারেন্ট সোর্সটা, এই যে কারেন্ট ঢুকছে, হ্যাঁ একটা কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, একটা কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, একটা কারেন্ট নিচে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন যে এইভাবে করবেন কোনো সমস্যা নাই, করতে পারেন। সেক্ষেত্রে এখানে V1 ধরতে হবে আপনাকে, এই পয়েন্টটাকে আপনাকে 0 ভোল্ট ধরতে হবে, এই পয়েন্টটা হচ্ছে বি আউটপুট, সেভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আরেকটু ইজি ওয়েতে করার জন্য সোর্স কনভার্সন করেছি। আপনারা যদি কেউ বলেন আমি এখানেই নোডাল চালাবো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যাই নাই, আপনি এখানে এই অবস্থায় নোডাল অ্যানালাইসিস চালাতে পারেন। কিন্তু আমরা আরেকটু ইজি করার জন্য এই ফিগারটাকে এই যে ট্রান্সফার করেছি কিসে, সোর্স কনভার্সন করে ভোল্টেজ সোর্সে কনভার্ট করেছি, কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করছি। কোন কারেন্ট সোর্সের প্যারালালে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, এইভাবে প্যারালালে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটাকে সহ এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে রেজিস্ট্যান্সটা কিসে চলে আসবে? সিরিজে চলে আসবে। সেটা আমরা কোথায় দেখেছি? ডিসি সার্কিটে আমরা পড়েছি যে সোর্স কনভার্সন, কিভাবে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে, আবার কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা যায়। তো এখানে খুব সিম্পল, আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু, মানে ভোল্টেজ সোর্সে যদি কনভার্ট করতে চাই, ভোল্টেজ সমান সমান কারেন্টকে রেজিস্ট্যান্সের সাথে কি করে দিতে হবে? গুণ করতে হবে। কোন রেজিস্ট্যান্স? এই কারেন্ট সোর্সের প্যারালালে যে রেজিস্ট্যান্স থাকবে তাকে গুণ করে দিতে হবে। তাহলে এটাও 5, এটাও 5, এটা মিলি, এটা কিলো। তাহলে মিলি আর কিলো গুণ করলে বেস ভ্যালুতে চলে আসবে, কোনো অসুবিধা নাই। 5 আর 5 গুণ করলে হয় 25। তাহলে ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান হবে 25 ভোল্ট। এই দুজনকে কি করতে হবে? আই এবং আর কে গুণ করে দিতে হবে। এই জন্যই দেখুন এই ভোল্টেজ সোর্স কনভার্সনের পরে এই ভোল্টেজ সোর্সের মানটা হলো +25 ভোল্ট। আর এই যে সিরিজে যে রেজিস্টারটা ছিল সেটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করার, সরি প্যারালালে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করার পরে সিরিজে এইভাবে বসে যাবে, ঠিক আছে? এই জন্য এই 5 কিলোটা এই সিরিজে বসে গেল। তাহলে এই যে জাংশন পয়েন্টটা ছিল এটা, এই যে জাংশন পয়েন্টটা হচ্ছে এখন এটা,
এই পয়েন্ট থেকে 10 কিলো উপরের দিকে, এই যে এই পয়েন্ট থেকে দেখুন, সরি এটা শর্ট, হ্যাঁ এটা শর্ট, 10 কিলো উপরের দিকে, তারপরে 20 কিলো নিচের দিকে, যে 20 কিলোটা নিচের দিকে, আর এই 10টা হচ্ছে এই 10 আর এই ওপেনটা। এখন আমরা জাস্ট সোর্স কনভার্সন করলে চিত্রটা ওই ধরনের দাঁড়ায়। আপনারা, আমি বারবার বলছি, চাইলে এই অবস্থায় রেখেও কিন্তু সমাধান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু রেজিস্টার হবে না, হ্যাঁ এই রেজিস্টারটা ভুলে দেওয়া হয়েছে, এটা একটা শর্ট। আচ্ছা, এই অবস্থায় আপনারা যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন, আমাদের যে অঙ্ক, যে থিওরির যে নিয়ম অনুযায়ী আমরা করছি, মানে যে থিওরিকে আমরা ফলো করছি নোডাল অ্যানালাইসিসের সাহায্যে, তাহলে এখানে হলো কত 25, এই জায়গার বিন্দুটাকে ধরলাম B1, তাহলে এই কারেন্টটার নাম কি হবে, এই যে কারেন্টটা 25 মাইনাস B1 ডিভাইড বাই 5, ঠিক আছে, 25 মাইনাস B1 ডিভাইড বাই 5। এখানে কি করেছি, এখানে এই লাইনটা আমি এইভাবে লিখার একটা কারণ আছে। আমি বলছি কি 25 থেকে B1 কে বিয়োগ দিচ্ছি, 5 কিলোকে কি করছি, ভাগ দিচ্ছি। এখন কেউ যদি বলে যে না আমি B1 থেকে 25 কে বিয়োগ দিব, নিচে 5 কিলোকে এইভাবে দিব, কোনো অসুবিধা নেই, শুধু মনে রাখতে হবে নিয়মগুলো যেন ঠিক থাকে। মানে এখানে 2-3 ধরনের কেসিএল এর নিয়ম থাকে, মানে কেসিএল এ কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবাই বের হয়ে যাচ্ছে, কোনো একটা বিন্দুতে সবাই ঢুকছে, এই ধরনের দুইটা নিয়ম দিয়ে করা যায়। আমরা যখন ডিসি সার্কিট পড়েছি, সেখানে আমরা শুরুতে কি শিখেছিলাম, যে কারেন্ট যদি কোনোটা ধরা শুরু করি, প্রত্যেকের ধরা যেন ঠিক থাকে, শুরুতে শিখেছি। পরে পরে অ্যাডভান্স লেভেলে গিয়ে কি শিখেছিলাম, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সব কারেন্ট ঢুকছে সেভাবেও ধরা যায়, কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব কারেন্ট মানে এক্সার্ট হচ্ছে বা বের হয়ে যাচ্ছে, সেটাও কি করা যায়, ধরা যায়। এরই এই ধরনের লাইন যদি কোনো বইয়ে পান, তাহলে যেন আপনারা কনফিউজ না হন, সেজন্যই এটা লিখেছি। এটার রেজাল্ট আর আমরা যেটা নর্মালি ধরি সেটার রেজাল্ট কিন্তু একদম সেম। এখানে কি করা হয়েছে, এখানে B1 থেকে 25, মানে কারেন্টের ডিরেকশনটাকে এইভাবে চিন্তা করা হয়েছে, B1 থেকে 25, এই যে B1 মাইনাস 25 ডিভাইড বাই 5, ঠিক আছে, প্লাস এইখান থেকে কি করছে, এই B1 থেকে 20 B2 দিকে, এটাও বের হয়ে যাচ্ছে, তাহলে B1 মাইনাস 20, এই যে B1 মাইনাস B2 না, B1 মাইনাস B2 মান কত, 0, এই B2 এই পয়েন্টের মান কত, 0, তাই না? তো 0 হলে B2 মান 0 হলে বসানোর দরকার আছে, এই জন্য লাইন বড় করে নি, আর B1 মাইনাস 0 ডিভাইড বাই 20, এই যে B1 মাইনাস 0 ডিভাইড বাই 20, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যোগ, এই উপরের দিক দিয়ে কারেন্টটা এইভাবে করে বের হয়ে যাচ্ছে। আমি কি বলেছি, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সব কারেন্ট ঢুকছে, অথবা কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব কারেন্ট বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা ফোন রিসিভ করি, একটু কাইন্ডলি। সরি, আমার একটা ফোন আসছিল। তাহলে দেখেন তো, এই বিন্দু থেকে আমরা কি কল্পনা করেছি, সব কারেন্ট বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা নিয়ম আর কি, হ্যাঁ। তাহলে সবগুলো কারেন্টকে আমরা যোগ করলাম, এই একটা কারেন্ট, এই একটা কারেন্ট, এই একটা কারেন্ট, তিনটাকে যোগ করলাম। আচ্ছা, যেটা বের হয়ে যাচ্ছে সেটাকে দেখেন, এটার নাম কি, B1, কোথায় যায়, এই জায়গায় যায়, এই জায়গা মানে কি, এই জায়গা মানে এটা, এটা মানে বি আউটপুট, এই জন্য B1 মাইনাস বি আউটপুট বাই এই মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা। এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা যেভাবে সবসময় করি সেভাবেও করতে পারি। ইজ ইকুয়াল টু কত হলো, 0। এই লাইনটাকে আপনারা যদি সমাধান করেন, এখন এই সমাধান আমি কিন্তু আর দেখাবো না, কারণ আপনারা অনেক উপরের ক্লাসে পৌঁছে গেছেন, ক্লাস 22, মানে বাংলাদেশে কি পিএইচডি টিএইচডি করে আরো উপরে চলে যায়, এত নাম্বার ক্লাসে আপনারা পৌঁছে গিয়েছেন। সমাধানটা আপনারা দেখে নেবেন, 5, 20, 10 এর লসাগু নিবেন,
20। লসাগু থেকে উপরের যে মানগুলো বের হবে গুণ টুন করে অপর পাশে লসাগুর ফলটা 0-র সাথে গুণ করলে 0 হয়ে যাবে, উপরের যে লাইনটা সেটাকে যোগ বিয়োগ করলে এই লাইনটাতে চলে আসবে, এই যে এটা 1 নাম্বার সমীকরণ। এইভাবে বের হবে 0.35b1 - 0.1b0 = 5। ঠিক আছে, এখন আসেন এই অবস্থায় সমীকরণ এটাকে রেখে দিবেন। কেন? এখানে আননোন ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে b1 আর একটা হচ্ছে b0, দুইটা আননোন ভ্যালু। ঠিক আছে, এখন আবার আমরা করব কি, দেখেন নিচে and 0 - b1/20 এই জায়গায় আরেকটা আমরা কেসিএল প্রয়োগ করব। কোথায়? এই জায়গায়। এই জায়গায় আমরা যদি কেসিএল প্রয়োগ করি, এটা আমরা শর্ট, এটা শর্ট থাকবে। কেসিএল প্রয়োগ করলে কি হবে, এইখান থেকে সব কারেন্ট বের হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করি একটা কারেন্ট এই নিচের দিকে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে। আপনারা বলবেন একটা কারেন্ট এদিকে যাচ্ছে, না, এই পয়েন্টটা যা এই পয়েন্টও তা, এটা এটা একই পয়েন্ট। হ্যাঁ, এটা একটা এই এই জায়গাটা যদি বি আউটপুট হয়, এটাও এখন বি আউট, একই পয়েন্ট। তো এই অবস্থায় যেহেতু এটা একটা শর্ট, তাহলে এটা যা এটাও তা, এই জন্য এটার মধ্য দিয়ে কারেন্ট আসতেছে এটা ঠিক, কিন্তু এই পয়েন্টটা এটার সাথে লাগিয়ে দেয়া আছে, এই কারণে এই রাস্তায় কোনো কারেন্ট আপনি চিন্তা করতে পারবেন না, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স থাকলে ওই কারেন্টটাকে বের করা যেত। তো সেই জন্য দ্বিতীয় যে লাইনটা, সেখানে আমরা কি চিন্তা করছি, যে এইখান থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, একটা কারেন্ট নিচে নামছে, তো এটার নাম কি বি নট। তো বি নট 0 - b1। ঠিক আছে, আচ্ছা সরি, এই জায়গায় এই জায়গায় আমরা চিন্তা করব, এই জায়গায় কেসিএল যদি চিন্তা করি, তাহলে এই এই কারেন্টটা বের হবে উপরে, না সরি এই নিচে। তাহলে এই কারেন্টটার নাম কি 0, এই জায়গায় 0, b2 তে 0, 0 - b1, এই যে 0 - b1 /20, এই কারেন্টটাকে পাওয়া গেল। আবার আরেকটা কারেন্ট কোথায়, আরেকটা কারেন্ট উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত হলো 0 - b0, এই উপরের এই ভোল্টেজটার নাম কি b0/10। তো এইভাবে আমরা এই লাইনটা বের করে ফেলতে পারবো এখান থেকে পূর্বের ন্যায়। আবার লসাগু গসাগু যদি আপনারা প্রয়োগ করেন, হ্যাঁ, লসাগু নিলে 20 হবে লসাগুর মান, এইভাবে করে উপরে গুণ করলে এই সমীকরণটা পাওয়া যাবে। এখন এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের থেকে আপনারা কি করবেন, ক্যালকুলেটরের সলভ ফাংশন ব্যবহার করে 1 এবং 2 নাম্বার সমীকরণকে সমাধান করলে বি নটের মানটা দাঁড়াবে -6.25 ভোল্ট। এইভাবে বি নটের মানটা বের করে ফেলতে পারবেন। এখন আপনারা অনেকেই বলবেন যে ক্যালকুলেটরের সলভ ফাংশনটা কিভাবে আমরা ব্যবহার করব। ইতিপূর্বে আমি বিভিন্ন ক্লাসে দেখিয়েছি, তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ক্যামেরার নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। এইখানে আমরা প্রথমে এটাকে অন করলাম, অন করে এই যে মুড যে বাটনটা আছে, এই মুড বাটনটা প্রেস করব। মুড বাটনটা প্রেস করার সাথে সাথে মুড বাটনটা প্রেস করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে অনেকগুলো 1 2 3 4 5 6 7 8 8টা ফাংশন তৈরি হয়েছে। তো এইখান থেকে 5 নাম্বার যে ইকুয়েশন যে মুডটা আছে 5 নাম্বার, তাহলে এই মুডটা প্রেস করার পরে এই নাম্বার 5, এই 5 ডিজিটটা আমরা চেপে দিব। 5টা চাপার পরে এখানে দেখেন অনেকগুলো সমীকরণ তৈরি হয়েছে, 1 2 3 4। ঠিক আছে, 4টা সমীকরণ। এই 4টা সমীকরণে এ এক্স স্কয়ার, a(x), b(y) = cn। ঠিক আছে, এটা একটা ফাংশন আমাদের। আপনারা ভালো করে সমীকরণের দিকে তাকিয়ে দেখেন, বোর্ডের মধ্যে যে সমীকরণটা আছে, আমি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি, দুইটা আননোন ভ্যালু। এই দুইটা আননোন ভ্যালুর জন্য 1 নাম্বার যে সমীকরণটা আছে, এই 1 নাম্বার সমীকরণটা ব্যবহার করবেন। এই জন্য
প্রেস 1। ঠিক আছে, 1 চাপলে এখানে দেখেন 1 নাম্বার টেবলে 1 2 3 তিনটা খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। এই তিনটা খালি ঘরে আমরা কি করব, আমি আবার বোর্ডে নিয়ে যাচ্ছি। এই যে 1 নাম্বারের জন্য এই প্রথম খালি ঘরে এই ভ্যালুটা বসাবো, সরি প্রথম নাম্বার সমীকরণের এই ভ্যালুটা বসাবো, কত 0.35 বসালাম। বসানোর পরে কি দিতে হবে, ইজ ইকুয়াল টু চিহ্নটা চেপে দিতে হবে। চাপার পরে দুই অটোমেটিক এই ঘরটা 2 নাম্বারে শিফট করছে। এই 2 নাম্বারে কত -0.1, এটা কিন্তু মাইনাস সহ বসাতে হবে। হ্যাঁ, প্লাস হলে বসানোর দরকার নাই, ডাইরেক্ট বসানো যায়। মাইনাস হলে মাইনাস হয়ে যায়, মাইনাস কত বসাবো 0.1 দিয়ে ওকে দিলাম। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার ভ্যালুটা কত 5, তাহলে আমরা বসিয়ে দিলাম 5 ইজ ইকুয়াল টু দিলেই মানে একটা মান বসাবো ইজ ইকুয়াল টু দিব, আর একটা মান বসাবো ইজ ইকুয়াল টু দিব। এবার ইজ ইকুয়াল টু দেওয়ার সাথে সাথে 1 নাম্বার ঘরটা ফিল আপ হয়ে গেছে। এখন এই 2 নাম্বার মানে 2 নাম্বার টেবলে চলে আসছে। তো 2 নাম্বার টেবলে এই যে 2 নাম্বার সমীকরণটা আছে, এটা আমরা বসাবো কত 0.05 দিয়ে আবার ইজ ইকুয়াল টু দিলাম, এটা প্লাসের 0.1 ইজ ইকুয়াল টু দিলাম, এটা হচ্ছে কত 0, এই 0 দিয়ে ইজ ইকুয়াল টু দিলাম। আবার ইজ ইকুয়াল টু চাপার সাথে সাথেই মান একটা বের হবে 12.5। আবার ইজ ইকুয়াল টু দেওয়ার সাথে সাথে আরো একটা মান বের হবে, সেটা হচ্ছে 6.25। এখন এইখান থেকে আমরা কাকে নিব, একটা হচ্ছে প্লাস 12.5 আর একটা হচ্ছে মাইনাস 6.25 ভোল্ট। এই দুইটা মান আমরা পেয়েছি। এখন আমরা কাকে নিব, ঠিক আছে, লাইটের অপাসিটি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন এই দুইটা মান থেকে আমরা কাকে নিব, আপনারা ভালো করে খেয়াল করবেন। আপনাদেরকে যে অঙ্কটি দেয়া ছিল এখানে, অর্থাৎ এই যে অপ এমটি দেয়া ছিল, এটা ছিল ইনভার্টিং। এই যে ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ লাগানো, এই যে ইনভার্টিং টার্মিনালে, নন ইনভার্টিংটা দেখেন শুধুমাত্র নিচে প্লাস হয়ে গেছে, আর ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজটা লাগানো এই যে মাইনাস টার্মিনালে। তো ইনভার্টিং টার্মিনালের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা, ইনপুট যদি প্লাস হয় আউটপুট ভোল্টেজটা কি হবে মাইনাস হয়ে যাবে, মানে ইনভার্ট করবে, উল্টে যাবে। সেই জন্য ইনপুটের ভোল্টেজটা যেহেতু 25 পজিটিভ, তা আউটপুটে যদি 12.5 পজিটিভ এটাকে যদি আমরা নিই তাহলে ভুল হয়ে যাবে না, ইনভার্টিং তো হলো না। সেই জন্য আমরা রেজাল্ট হিসেবে বিবেচনা করব কোনটা, এই যে নিচের যে ভ্যালুটা আছে 6.25 এটাকে। এই জন্যই সলভ ফাংশন থেকে যে আমরা দুটো উত্তর পাবো, দুইটা উত্তর, একটা হচ্ছে হয় এত না হলে এত, ইফ অর আর কি, সেক্ষেত্রে আমরা মাইনাসের যে ভ্যালুটা আছে সেটাকে গ্রহণ করব। তো এইভাবে সামনে আরো অঙ্ক আছে এই সলভ ফাংশনের, আমি একটা দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে ক্যালকুলেটরের সলভ ফাংশন ব্যবহার করে আপনারা এটি করবেন। আমি বারবার বলছি এখানে কিন্তু আমার ভুল হয়েছে, অর্থাৎ এই রেজিস্টরটা শর্ট হবে, এটা একটা শর্ট, হ্যাঁ এটার কোনো রেজিস্টর না। তো এখানে নোট লিখে দিচ্ছি, দিস প্রবলেম ক্যান বি অলসো সলভ ইউজিং স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। আপনারা যদি রেজিস্টর গুলোকে স্টার ডেল্টায় কনভার্ট করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটাকে সমাধান করা যায়। এখানে আমরা কি করেছি, নোডাল অ্যানালাইসিসের সাহায্যে এটাকে সমাধান করেছি। তো এই অঙ্কটা দেখেন, ফর দ্য সার্কিট শোন ইন ফিগার ক্যালকুলেট দ্য বি আউটপুট। এই যে এখানে বি আউটপুট লেখা হয়নি, এই বি আউটপুটের মানটা কত সেটা বের করে ফেলতে হবে। আমরা কি করছি, নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব। তো আমরা জানি এখানে +2 ভোল্ট যদি প্লাসে থাকে, মানে পজিটিভ অপ এম এর একটা টার্মিনালে যদি 2 ভোল্ট থাকে, তাহলে এই পয়েন্টটাতেও কত ভোল্ট আছে 2 ভোল্ট আছে, এই পয়েন্টটাতে 2 ভোল্ট। তাহলে একটা পয়েন্টের ভোল্টেজ আমাদের জানা হয়ে গেছে। আচ্ছা, এই উপরের পয়েন্টের ভোল্টেজ কি, এটার পয়েন্টের ভোল্টেজ হচ্ছে বি আউটপুট। কিভাবে, এটা যেহেতু বি আউটপুট তাহলে এইভাবে করে এই পুরো পয়েন্টটাই বি আউটপুট। আচ্ছা, এইখানের ভোল্টেজ কি, হ্যাঁ এইখানের ভোল্টেজের একটা নাম দিয়ে নিলাম, সেটার নাম ধরলাম B1। তাহলে এইখানে ভোল্টেজ আছে কত 9 ভোল্ট, এই যে কারেন্টটা 9 ভোল্ট থেকে এসে এইভাবে ঢুকলো, সেই কারেন্টটা বের করব কিভাবে, B1 - 9, এই যে B1 থেকে 9 কে বিয়োগ দিলাম ডিভাইড বাই 4,
আপনারা চাইলে 9 মাইনাস b1/4 বলতে পারেন, কোনো অসুবিধা নাই। প্লাস এইখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে, এই কারেন্টটা ঢুকে বের হচ্ছে, কিভাবে বের হবে? একটা হচ্ছে এইভাবে করে যাবে, আর একটা হচ্ছে নিচের থেকে যাবে। নিচের থেকে গিয়ে অপেমে ঢুকবে না, উপরে আবার উঠবে, ঠিক আছে? এইভাবে করে এই উপরের দিকে উঠে যাবে। তাহলে এই বিন্দুতে আমরা যদি তাকিয়ে দেখি, একটা কারেন্ট ঢুকছে, দুটো কারেন্ট বের হচ্ছে। আপনারা চাইলে আমার পুরনো পদ্ধতি দিয়েও করতে পারেন, আমি করে দেখাচ্ছি, অথবা এটা দিয়েও করতে পারেন, যে সবগুলো কারেন্ট বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা b1 - 9 যদি সবগুলো বিন্দু থেকে বের হচ্ছে চিন্তা করি, তাহলে b1 - 9, এই যে b1 - 1 9 ডিভাইড বাই 4, তারপরে কি প্লাস দিব, আর একটা বের হচ্ছে কত, b1 - b0 ডিভাইড বাই 8, এই যে b1 - b0/8, আর একটা নিচে বের হচ্ছে কত, b1 - 0, সরি 0 না, এটা কত, 2 ভোল্ট, এই জায়গায় 2 ভোল্ট, তাই না? তাহলে b1 - 2 ভোল্ট/4, এই যে b1 - 2 ভোল্ট/4। চাইলে এইভাবেও করা যায়, অথবা আমরা যেটা চিন্তা করি সবসময়, যে একটা কারেন্ট ঢুকলো, দুটো কারেন্ট বের হচ্ছে, তাহলে সেভাবে যদি করি এই উত্তরটা মিলে কিনা আমরা একটু ভেরিফাই করে দেখাই দিই। 9 ভোল্ট মাইনাস b1 ডিভাইড বাই 4, ঠিক আছে, ঢুকলো, এখন বের হচ্ছে, তাহলে বের হলে কি হবে, মাইনাস হবে, তাই না? মাইনাস কোথায় বের হয়, b1 থেকে b0 এর দিকে, b1 মাইনাস b0 এর দিকে বের হলো, ডিভাইড বাই 8। আবার আরেকটা বের হচ্ছে মাইনাস b1 - 2, b1 - 2 ক্যামেরা ডিভাইড বাই, টাইম চলে গেল, দেখা যাচ্ছে না। দেখা ক্যামেরা যাচ্ছে, বন্ধ হয়ে গেছে বোধহয় ভাইয়া। না স্যার, না, দেখতে দেখা পাচ্ছেন যাচ্ছে। না। দেখা যাচ্ছে না? না, না, একটু অপেক্ষা করেন। দেখতেছেন এখন? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তাহলে b1 - 2 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু কত, 0। এখন এই উপরের যে লাইনটা লিখেছি এটা সমাধান করলেও এই লাইনটাই বের হবে, আবার এটা যেটা লিখেছি সেটাও সমাধান করলে এটা বের হবে। আপনারা করে দেখতে পারেন। দেখেন আলটিমেটলি ঘটনাটা কোথায় ঘটতেছে, আমরা এটা সমাধান করে এই লাইন পর্যন্ত আনি, এখানেই আসবে। দেখেন তো, এই সবগুলো লাইনকে আপনি যদি মাইনাস দ্বারা গুণ করে দেন এই পুরো লাইনটাকে, কি ঘটনা ঘটবে, এইভাবে হবে না, এর সামনে -9 - b1 ডিভাইড বাই 4, মানে যে প্লাস ছিল তার সামনে মাইনাস চলে আসবে, যে মাইনাস ছিল তার সামনে প্লাস হবে, b1 - b আউটপুট বাই 8 প্লাস b1 - 2/4 ইজ ইকুয়াল টু 0 সাথেও মাইনাস গুণ করলে কত হয়ে যাবে, 0। এই ঘটনাটা ঘটবে না। এই লাইনটাকে যদি আরো একটু সুন্দর করি, -9 মাইনাসে মাইনাসে প্লাস b1, এটাকে যদি একটু সাজিয়ে লিখি, প্লাস b1, তো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস b1, এটা কিন্তু এই সামনের মাইনাস, কিন্তু হ্যাঁ সামনের মাইনাস, তো মাইনাসকে যদি +9 এর সাথে গুণ করি কত হয়, -9, ওকে। আর b1টাকে যদি একটু গুণ করি সুন্দর করে, কি হয়, মাইনাস না, তাহলে কত দাঁড়ালো, -9, কি ভুল করলাম, -9, হ্যাঁ সরি, মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস b1, তাহলে b1টা প্লাসটা সামনের দিকে দিলাম, ডিভাইড বাই কি হলো, 4। তো এই লাইনগুলো ঠিক থাকলো, প্লাস b1 - b আউটপুট বাই 8 প্লাস
b1 minus 2/4 ওই যে ব্যানার লাগবে এই যে বিভিন্ন সব একটু মিউট থাকবেন হ্যাঁ ব্যানার আপনারা একটু মাইক্রোফোনটি মিউট রাখবেন আজকে একটু বিভিন্ন ধরনের টাকা দিচ্ছে ফ্রিরা পাই টাকা দিচ্ছে তাও উপযোগ দিচ্ছে যেই নাম্বার আব্দুল আওয়াল কথা বলছেন মাইক্রোফোনটি মিউট করে কথা বলেন প্রয়োজনে হ্যাঁ আব্দুল আওয়াল মাইক্রোফোনটি মিউট করে কথা বলেন আব্দুল আওয়াল কি ক্লাসে থাকে নাকি অন্য অন্য জায়গায় থাকে আমি তো কিছু বুঝলাম না তার মানে এই যে দেখেন এই লাইনটা b1 minus 9/4 এই যে b1 minus 9/4 b1 minus 2/4 এই যে b1 minus 2/4 প্লাস b1 minus b0/8 এই যে b1 minus b0/8 এই যে মধ্যখানে প্লাস ওয়ালা এই জিনিসটা যা আমাদের এই লাইনটাও আলটিমেটলি তা এই জন্য আপনারা চাইলে বিন্দু থেকে সবাই বের হয়ে যাচ্ছে অথবা বিন্দুতে সবাই ঢুকছে এটা চিন্তা করেও লাইনটা সাজাতে পারেন সেই ক্ষেত্রে মধ্যখানে প্লাস প্লাস হবে আর যদি ঢুকছে সেটাকে প্লাস দেন বের হচ্ছে সেটাকে যদি মাইনাস দেন এভাবেও সাজাতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ভাইয়া এখানে কি একটু বলতাম সেটা হইতেছে যে যে কারেন্ট বের হয়ে গেলেও মানে যেভাবে লেখা লাগে আবার একটা বিন্দুতে কারেন্ট সব ঢুকতেছে তখনও কি একই ভাবে না জি জি আপনারা ডিসি সার্কিটের ক্লাসটা যদি ভালো করে করেন তাহলে বিষয়গুলো বুঝবেন আমি রিসেন্ট আপলোড করে দিব দেখে নিন যারা ডিসি সার্কিট ক্লাস করেননি তারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন এইখানে এই লাইনটি সমাধান করলে অর্থাৎ লসাগু টসাগু নেয়ার পরে লাইনটা দাঁড়াবে এটা ইকুয়েশন নাম্বার 1 এখন কিন্তু সবগুলো অঙ্কই ইকুয়েশন দিয়ে আমরা করব সেই জন্য কিছুক্ষণ আগে আমি ইকুয়েশনটা একটু সময় নিয়ে ক্যালকুলেটরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন এখন এই 1 নাম্বার ইকুয়েশনের পরে আবার 2 নাম্বার একটা ইকুয়েশন লাগবে না সেটা কোথা থেকে পাবেন ঠিক আছে এখন 2 নাম্বার ইকুয়েশন 2 minus b1 এটা হচ্ছে 2 minus b1 এই যে নিচের এই যে পয়েন্টটা আছে না এই নিচের পয়েন্টে কেসিএল চিন্তা করেন আপনারা তো নিচের এই পয়েন্টে যদি কেসিএল চিন্তা করেন তাহলে কি হবে এই জায়গাটা হচ্ছে 2 ভোল্ট তাই না এই জায়গার পয়েন্ট 2 ভোল্ট 2 ভোল্ট আর এটা হচ্ছে কি b1 তাহলে 2 minus b1/4 এই যে 2 minus b1/4 যোগ এখান থেকে এদিকে যাচ্ছে এখান থেকে উপরে যাচ্ছে দুই ভাবে চিন্তা করছি উপরে যদি যায় কত হলো 2 minus b0/2 2 minus b0/2 ইজ ইকুয়াল টু কত হলো 0 এই দুটো সমীকরণকেও এই প্রথম নাম্বার সমীকরণ এবং এখান থেকে একটা বের হবে দ্বিতীয় সমীকরণকেও আপনারা যদি সেম আগের মতো ক্যালকুলেটরের সলভ ফাংশন ব্যবহার করেন তাহলে সমাধান হয়ে যাবে এই যে 2 নাম্বার সমীকরণ বের হলো সলভিং 1 and 2 বি আউটপুট সমান 0.7273 ভোল্ট আচ্ছা এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে অ্যানসার কেন মাইনাস না আপনারা বলবেন যে পূর্বেরটাতে তো অ্যানসার আমরা মাইনাসকে নিয়েছি এখানে কেন মাইনাসকে নিচ্ছি না আপনারা ভালো করে খেয়াল করেন আপনার যে ফিগার ছিল সেই ফিগারের দিকে এখানে কিন্তু কি আছে বায়াসিং আছে বায়াসিং এটা নিঃসন্দেহে একটা কম্পারেটরও না এটা মিশ্র সার্কিট প্লাস কম্পারেটর অপেমের এই যে মাইনাসটা মানে ইনভার্টিং টার্মিনালটাতে ভোল্টেজ লাগানো আবার নন ইনভার্টিং এও কিন্তু ভোল্টেজ লাগানো তাহলে এটাকে আপনি সরাসরি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলতে পারবেন না সেজন্যই মাইনাস ভ্যালুটাকে যে অ্যাকসেপ্ট করবেন এমন না কিন্তু হ্যাঁ যেটা বের হবে সেটা প্লাস ভ্যালু বের হবে 1 মিনিট লাইনে থাকবেন অফিস থেকে ফোন আসছে
আচ্ছা, এখন পরবর্তী 14 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ফাইন্ড আই নট। এই আই নট এর মানটা কত বের করতে হবে ইন দ্য সার্কিট। এই যে সার্কিট দেয়া আছে সেখান থেকে আই নট এর ভ্যালুটা কত বের করতে হবে। তো এখানে আমরা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, আবার এদিকে প্যারালালে একটা আছে। তো এটাকে আমরা যদি মানে খুব সহজে করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সোর্স কনভার্সন করতে হবে, আর না হলে অনেকগুলো ভোল্টেজ হবে। এই জায়গায় একটা ভোল্টেজ ধরতে হবে B1, এই জায়গায় একটা ভোল্টেজ ধরতে হবে B2, ঠিক আছে? B2 যদিও 0, এই জায়গায় B আউটপুট। চাইলে আপনারা ভোল্টেজ ধরে ধরে করতে পারেন, কোনো অসুবিধা নাই। কেউ যদি মনে করে যে আমি সোর্স কনভার্সন করব না, আমি এই অবস্থায় ভোল্টেজ ধরে ধরে করতে পারেন। তখন সেক্ষেত্রে এই অঙ্কটার সমাধান হবে এরকম, এই কারেন্টটা এই যাচ্ছে, ওকে, একটা কারেন্ট নিচের দিকে বের হচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, আমরা ধরে নিলাম। সেক্ষেত্রে হবে 1 মাইনাস B1 ডিভাইড বাই 2, ওকে, বের হয়ে যাচ্ছে সেজন্য মাইনাস B1 মাইনাস 4, সরি B1 বাই 4। এখানে তো আর কোনো কিছু নাই, B1 এখানে হচ্ছে 0, তাহলে B1 মাইনাস 0 লেখার দরকার নাই, B1 বাই 4। B1 মাইনাস B2, B2 এর মান হচ্ছে কত? 0, কারণ এই যে এই গ্রাউন্ডটা কোথায় কানেক্টেড? প্লাসে কানেক্টেড, তার মানে এটা যদি 0 হয় তাহলে এটাও 0, আর এটা 0 হলে B2 সমানও 0। এই জন্য B1 মাইনাস B2, তাহলে B1 মাইনাস 0 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 0। এইটা সমাধান করলে এইখান থেকে আপনার এই B1 এর মানটা কত বের হয়ে আসবে, ঠিক আছে? আর B1 এর মান যদি আপনারা পেয়ে যান তাহলে আবার এইখানে একটা চালাবেন, এখান থেকে B1 এর মানটা বের হবে। আমরা মুখে মুখে করে ফেলি, এখানে লসাগু কত হবে? 4 হবে, তাই না? এখানে শুধু 2 গুণ হবে, তাহলে হবে 2 মাইনাস 2B1 মাইনাস B1 মাইনাস B1 ইজ ইকুয়াল টু 0। 4টা B1 মাইনাস ওপারে গেলে হবে প্লাস, এদিকে থাকবে 2, তাহলে B1 সমান সমান হচ্ছে 4/2 0.5, ঠিক আছে? সমাধান ঠিক আছে? B1 এর মানটা কত দাঁড়াবে? 0.5। আমরা ওই পেজ থেকে একটু দেখে নিই। B1 এর মান এখানে বের করে নেই আলাদা, স্যার ঠিক আছে 0.5। তাহলে এখন B1 যেহেতু পেয়ে গেছি, এখন B1 থেকে এই জায়গায় একটা যদি আমরা KCL চালাই, এই পয়েন্টে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা এদিকে তো ঢুকার সুযোগ নাই, তাহলে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো কে ঢুকছে? B1 মাইনাস 0, এই যে এই কারেন্টটা ডিভাইড বাই 4, এই কারেন্টটা সমান সমান বা মাইনাস বের হয়ে যাচ্ছে 0 মাইনাস B আউটপুট ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু 0। এখন এইখানে যদি আমরা সমাধান করি তাহলে কত হলো? 10 লসাগু নিলে 4 এর সাথে যদি ভাগ করি 2.5, তাহলে 2.5 B1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস B আউটপুট ইজ ইকুয়াল টু 0। এখন B1 এর মানটা আমরা যদি বসিয়ে দিই 0.5, তাহলে 1.25 ইজ ইকুয়াল টু B আউটপুট মাইনাস, তার মানে B আউটপুট সমান সমান মাইনাস 1.25 ভোল্ট। আমরা এইভাবে আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি দিয়েও নির্ণয় করতে পারি। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে সোর্স কনভার্সন। এবার আমরা আমাদের পদ্ধতি দেখব। আচ্ছা, আমরা রেজাল্টটা একটু দেখি। B আউটপুট মাইনাস 1.25 কিলো, এই যে B আউটপুটের রেজাল্ট হচ্ছে মাইনাস 1.25। তার মানে আমরা যে পদ্ধতিতে করি সেটা দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। এখন আসেন এটাকে সোর্স কনভার্সনে যদি আমরা পদ্ধতির সাহায্যে যদি করি সেক্ষেত্রে কিরকম হবে? এটা একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্টর লাগানো আছে, এই দুইজনকে নিয়ে একটা কারেন্ট সোর্স কনভার্ট করা যায়।
কারেন্ট সোর্সে কনভার্ট করলে চিত্রটা হবে এরকম। এই ভোল্টেজ সোর্সের প্লাস যেখানে থাকবে, এই কারেন্ট সোর্সের টিক চিহ্নের মাথাটাও থাকবে ঠিক ওই দিকে। আর এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্টরটা এইভাবে করে এই প্যারালালে চলে আসবে। ওকে, তাহলে এই দুজনের কাহিনী হচ্ছে এটা। এরপরে আসেন এই বিন্দুটা, মানে হচ্ছে এটা, এই বিন্দুটা থেকে এইখানে 4 কিলো ওহমস এর একটা রেজিস্টর আছে, এদিকে একটা সিরিজে 4 কিলো ওহমস এর একটা রেজিস্টর আছে। এটা মনে করেন এবার অপেমে ঢুকলো, এদিকে ফিডব্যাক রেজিস্টর হয়ে গিয়ে এদিকে যা যা আগের মতো আছে সেটা হলো। এই জিনিসটা এরকম হবে। ভোল্টেজ সোর্সকে কি করলে, কারেন্ট সোর্সে কনভার্ট করলে। এখন এই কারেন্ট সোর্সের এই কারেন্টের মানটা কত হবে? I ইজ ইকুয়াল টু, আমরা কি জানি নরমালি, কারেন্ট সমান সমান B বাই R। তাহলে এইখানে B হচ্ছে 1 ভোল্ট, R হচ্ছে কত 2, তাহলে কারেন্টের মান কত হবে 1/2, মানে হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার? এই রেজিস্ট্যান্সটা কিন্তু কিলোতে আছে, এই জন্য মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই কারেন্ট সোর্সের মানটা হবে 0.5 মিলি অ্যাম্পিয়ার। আর এই রেজিস্টরটা সিরিজে যেটা ছিল সেটা প্যারালালে চলে যাবে 2 কিলো, আর এইটা হচ্ছে 4 কিলো, আর উপরে একটা আছে 4 কিলো, আবার এদিকে 10 কিলো। এইভাবে চিত্রটা দেখতে এই ধরনের হবে। এখন কারেন্ট সোর্সে কনভার্ট কেন করেছি? এই দুটো রেজিস্টরকে প্যারালালে করে দুজনকে একটা করার জন্যই করেছি। এই দুজনকে যদি প্যারালাল করে একটা করা হয় তাহলে কত হয় 8/6, ঠিক আছে। এখন 8 কে যদি আমরা 6 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 1.3333 হয়। এই দুইটাকে যদি প্যারালাল করি, প্যারালালের মান হচ্ছে এত কিলো ওহমস। বুঝা গেছে? তার মানে এখন এই দুজনকে আমরা কি করে দিতে পারি, একটা করে দিতে পারি। কিলো। এখন এই কারেন্ট সোর্স তার সাথে প্যারালালে যদি কোনো রেজিস্টর থাকে এইভাবে, এটাকে আবার ভোল্টেজ সোর্সে কনভার্ট করা যায়। চিত্রটা ঠিক এরকম হবে। তাহলে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে কি হবে, B ইজ ইকুয়াল টু I ইন্টু R। তাহলে I হচ্ছে 0.5, R হচ্ছে 1.33, তাহলে 0.5 কে যদি 1.33 দ্বারা গুণ করা হয় হবে 0.667। এই জন্যই দেখবেন এই যে ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান হচ্ছে 0.667 ভোল্ট। এই I এবং R কে গুণ করা হয়েছে। আর এই যে R যেটা প্যারালালে ছিল সেটা এইভাবে সিরিজে চলে যাবে। ওকে, সিরিজে চলে গেল। সিরিজে যাওয়ার পরে এই বিন্দু থেকে এদিকে আবার এরা আগের মতো রয়ে যাবে না? এই যে এই বিন্দু থেকে এরা আবার আগের মতো রয়ে গেছে। এই যে দেখুন 4 কিলো, এ হচ্ছে এই 4 কিলো, এদিকে 10 কিলো, এদিকে 5 কিলো, এরা আবার আগের মতো রয়ে যাবে। এইভাবে আমরা এখানে কথা লিখেছি বাই কনভার্টিং দ্য সোর্স টু এ কারেন্ট। প্রথমে আমরা এটাকে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করছি, এন্ড ব্যাক, আবার এটাকে আমরা ব্যাক করছি টু এ ভোল্টেজ সোর্স, আবার এটাকে ভোল্টেজ সোর্সে ফিরে চলে আসছি। আসলে এই সার্কিটটা এই ধরনের সিম্পলিফাইড সার্কিটে রূপান্তর হবে। এই যে এটা। ওকে, এখন সিম্পলিফাইড সার্কিটের আমার সুবিধা কি? আমার সুবিধা হচ্ছে অঙ্কটা এক লাইনের ভিতরে হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি এই যে বি আউটপুট, বি আউটপুট সমান কত? এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে সিম্পল একটা কেসিএল চালাতে পারি। শেষ। এই যে এখানে ফর্মুলা অনুযায়ী বসানো দেয়া আছে আর কি, মাইনাস RF বাই R1 ইন্টু বি টোটাল বা বি সাপ্লাই। আমরা ফর্মুলা কি জানি, মুখস্থ অনেকে করি না, বি আউটপুট সমান সমান ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে মাইনাস RF বাই R1 ইন্টু বি। তাহলে মাইনাস RF মানে ফিডব্যাক রেজিস্টর 10 কিলো, এই যে এটা, ডিভাইড বাই R1 মানে হচ্ছে যে এই রেজিস্টরটা, এই দুজন মিলে কত 5.3333, এই যে 5.333 ইনটু
এই বি বি মানে হচ্ছে এখানে ব্যাটারি বা সাপ্লাই ভোল্টেজটা কত 0.667, এটা দিলে 1.25 এভাবে বের হয়ে আসবে। অথবা আপনারা এই অবস্থায় একটা কি চালাতে পারেন, কেসিএল চালাতে পারেন, যে আমাদের যে পূর্বের সূত্র, এই জায়গায় হচ্ছে কত 0, এই জায়গায় হচ্ছে কত 0, তাহলে এইখানে থেকে আমরা যদি চিন্তা করি 0.667 মাইনাস 0 ডিভাইড বাই এই দুইজন রেজিস্টার হলো 5.333, এই কারেন্টটা বের হয়ে গেল সমান, এদিকে তো কারেন্ট ঢুকলো না, কারেন্টটা এদিক দিয়ে বের হয়ে যাবে ফিডব্যাক দিয়ে, মাইনাস বা ইজ ইকুয়াল টু 0 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই 10। এটা যদি আপনারা সমাধান করেন তাহলে এই বি আউটপুটের মানটা এইভাবে বের হয়ে আসবে। তো যে যেভাবে সমাধান করতে চান কোনো অসুবিধা নেই, সমাধান করা সম্ভব হয়। এখন আসেন আই নট, এই যে কারেন্টের মানটা কত, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এই কারেন্টের মানটা কত সেটা বের করা। তা আমরা যেহেতু এখানে ভোল্টেজটা কত সেটা বের হয়ে গেছে, তা আমরা ইতিপূর্বে এই ধরনের অঙ্ক করেছি যে এই ভোল্টেজটা কত আমরা যেহেতু জানি, বি আউটপুট কত -1.25, ভোল্টেজটা জানলে এই কারেন্টটা কত নিচের দিকে নামছে বা উপরের দিকে উঠছে এই কারেন্টটা কত আমরা বের করে ফেলতে পারবো, I = V/R। তাহলে এই কারেন্টটা আমরা যেহেতু জানি, এই কারেন্টটাও কত আমরা বের করে ফেলতে পারবো কিভাবে, এইখানের ভোল্টেজ হচ্ছে 0, এইখানের ভোল্টেজ হচ্ছে -1.25, এই যে মাত্র বের করলাম বি আউটপুটের মান, এই দুইটা ভোল্টেজ যেহেতু জানি, রেজিস্ট্যান্স যেহেতু জানি, এই কারেন্টটাও জানি, তো এই তিনজন কারেন্ট এখানে আই নট, ফিডব্যাক কারেন্ট, লোড কারেন্ট, এই তিনজন কারেন্টের কেসিএল প্রয়োগ করলেই আমরা এই লাইনটা দেখতে পাবো। এখানে আমি সরাসরি কেসিএলটা প্রয়োগ করে লিখেছি যে আই নট সমান সমান কি, এই আই নট সমান সমান হচ্ছে এইখানের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা যোগ এইখানের যে কারেন্টটা সেই কারেন্টটার সমান। ঠিক আছে, আপনারা চাইলে যে কোনো ভাবে করতে পারেন, আমি একটু কেসিএল প্রয়োগ করে দেখাই। এটা হচ্ছে আইএফ, এটা হচ্ছে মনে করেন আইএল, ধরছি সবাই ঢুকছে, হ্যাঁ এটাও ঢুকছে, এটাও ঢুকছে, এটাও ঢুকছে, তিনজনেই ঢুকছে কোথায়, এই বিন্দুতে। তাহলে এই কারেন্টকে কিভাবে লিখবো, 0 মাইনাস বি আউটপুট মানে কত -1.25 ডিভাইড বাই এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো, তাহলে এই কারেন্টটা শেষ ঢুকলো, যোগ তার সাথে এই কারেন্টটা কত 0 মাইনাস বি আউটপুট মানে কত -1.25 ডিভাইড বাই 5, তাদের সাথে যোগ এই কারেন্টটা হচ্ছে আই নট। ওকে, এই লাইনটা একটা লাইন আর কি, ইজ ইকুয়াল টু কত হয় 0, এটা হচ্ছে কেসিএল হয়ে গেল। এখন এখান থেকে যদি আপনারা সমাধান করেন জিনিসটা দেখতে এই ধরনের হবে, এই মাইনাসে মাইনাসে হলো প্লাস, 1.25 ডিভাইড বাই 10, সামনে প্লাস কিন্তু প্লাস আই নট প্লাস এই মাইনাসে মাইনাসে হলো প্লাস 1.25 বাই 5 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এইখান থেকে আপনারা যদি আই নটটাকে ওপারে পার করেন মাইনাস আই নট হবে না, কিন্তু আমি চাচ্ছি আই নটটা প্লাসের থাকুক, তো প্লাসের যদি থাকতে হয় তাহলে এটার সামনে মাইনাস চলে আসবে, এটার সামনে মাইনাস চলে আসবে, এই তো এই যে -1.25, এই যে -1.25 মধ্যখানের এই প্লাস চিহ্নটাই প্লাস চিহ্ন। ঠিক আছে, মানে আই নটটা মূলত হচ্ছে এদেরকে আমি যদি প্লাস রেখে দিতে চাই প্লাস, তাহলে আই নটটা উপরে গেলে কি হয় মাইনাস আই নট হয়, তাহলে আমি তো চাচ্ছি আই নটটাকে মাইনাস মুক্ত করতে, মানে আই নট হিসেবে থাকুক, তাহলে ওদেরকে মাইনাস করে দিতে হবে, এটাই করেছি। ঠিক আছে, এইভাবে করে এই লাইনটা কিন্তু বের হয়েছে। এখন এইখান থেকে আমরা আই নটের ভ্যালুটা বের করে ফেলতে পারবো -0.375 মিলি অ্যাম্পিয়ার।
ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ বি আউটপুট। বি আউটপুট বের করতে হবে এই চিত্রটা থেকে। তো এখানে আমরা জানি যে এই জায়গার ভোল্টেজ যা, এই জায়গার ভোল্টেজ তা, সেটা হচ্ছে কত, 0 ভোল্ট। অনেকে ভুল ক্রমে এই কারেন্ট সোর্সটার সাথে সিরিজে একটা রেজিস্টর দেখে এটাকে আবার ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলতে পারেন, কিন্তু এটা কিন্তু হবে না। কেন? কারেন্ট সোর্সের সাথে সিরিজে রেজিস্টর থাকলে সেটাকে কিন্তু কনভার্ট করা যায়, কারেন্ট সোর্সের সাথে প্যারালালে থাকলে সেটাকে কনভার্ট করা যায়, কিন্তু সিরিজে থাকলে তাকে কিন্তু কনভার্ট করা যায় না। ঠিক আছে? এই জন্য আমরা এখন কি করব, যে এইখানে আমাদের যে সিম্পল ফর্মুলা, সেই ফর্মুলাগুলো ইউজ করব। এখন আরেকটা ভালো করে খেয়াল করবেন, এই অঙ্কটা আপনাদেরকে আনার পিছনে একটা যুক্তি আছে। যুক্তিটা কি? কখনো কখনো এই ধরনের রেজিস্টর টার্মিনালের সাথে যদি প্যারালাল থাকে, মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু খেয়াল করবেন, কখনো কখনো কোনো রেজিস্টর যদি এই দুই টার্মিনালের সাথে প্যারালালে থাকে, কখনো কখনো এই রেজিস্টরটা বাতিল হয়ে যেতে পারে, একটা শর্ট সার্কিটের মতো আচরণ করতে পারে। আমি কি বলেছি? কখনো যদি নন ইনভার্টিং আর ইনভার্টিং আর নন ইনভার্টিং এর মধ্যে কোনো রেজিস্টর থাকে, এমনও হতে পারে যে এই রেজিস্টরটা কোনো কাজ করছে না, শর্ট হয়ে আছে, এরকম হতে পারে। এখন এই জিনিসটা কখন হবে? যখন এই টার্মিনালের, এই যে খেয়াল করেন, এই টার্মিনালের ভোল্টেজ আর এই টার্মিনালের ভোল্টেজ সমান হবে, আর ওই দুই টার্মিনালের মধ্যে যদি কোনো রেজিস্টর থাকে, সেই রেজিস্টরটা আপনারা খেয়াল করে দেখেন তো, এই জায়গায় যদি 0 ভোল্ট হয়, এটাও যদি 0 ভোল্ট হয়, তাহলে এটা যা এটাও তা। তার মানে এই দুইটা আসলে আলটিমেটলি কোনো ভোল্টেজ ব্যবধান নাই, মানে কি শর্ট হিসেবে আমরা চিন্তা করতে পারি না? তো এই দুইজন শর্ট যে কথা, এই দুইজন শর্ট একই কথা না? এই যে নিচের এই মাথাটার সাথে, তো এটা যদি শর্ট হয়, এই 5 কিলো ওহম রেজিস্টরের আর কোনো কাজ আছে? নাই। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখেন বাস্তবে এরকম, এটা গ্রাউন্ড, এটা 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এটা 0 হলে এটাও 0। এই প্রিন্সিপাল লজিক থেকে এটা যেহেতু 0, এটা যেহেতু 0, এই দুজন আলটিমেটলি ভিতরে কি আছে? ভিতরে শর্ট আছে। তো এটা যদি শর্ট হয়, তাহলে এই দুই টার্মিনালকে শর্ট করে দেওয়ার মতো না? তো এই দুই টার্মিনাল শর্ট হওয়া যে কথা, এই 5 কিলো ওহমস এর এই দুইটা মাথা শর্ট হয়ে যাওয়া একই কথা না? তার মানে এই 5 কিলো ওহমস এখানে কোনো কাজেই করছে না। Hence 5 কিলো ওহম রেজিস্টর শর্টেড আউট। যখন B1 আর B2 0 ভোল্ট হবে, সমান সমান হবে, তখন এই 5 কিলো ওহমস এর কোনো অ্যাক্টিভিটিস এখানে থাকবে না, 5 কিলো ওহম রেজিস্টর শর্ট সার্কিট হবে। ঠিক আছে? এই শর্ট সার্কিট অবস্থায় আমরা দেখলাম, এই অবস্থায় এখন আমরা যদি এখান থেকে আমাদের অঙ্কগুলো সাজাই, এই যে কারেন্টটা 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা যে ঢুকছে, সেই কারেন্টটা এইভাবে করে যদি উপরের দিক দিয়ে চলে যায়, হ্যাঁ, এই 10 কিলোর এদিক দিয়ে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? একটা এই আমাদের যে কেসিএল এর যে ফর্মুলা, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আপনারা বলবেন যে এইখানে কেন করলাম না, যে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইড বাই 2, আর এটা দরকারই নেই, কারণ এই সিরিজে কারেন্ট সমান। এই 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা এইভাবে করে এই 2 কিলোর ভিতর দিয়ে করে বিন্দুতে চলে আসছে। আমি জানি বিন্দুতে 1 মিলি ঢুকছে, কারণ এই 2 কিলো ওহমস এর ভোল্টেজ আমার দরকার নাই, এটা সিরিজ যেহেতু এই কারেন্টটা এখানে আছে আমরা জানি। তাহলে এই 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা, ঠিক আছে, আমরা যেহেতু এই বিন্দুতে জানি, কেসিএল এর ফর্মুলা অনুযায়ী এদিকে আমরা যদি সাজাই, এই কারেন্টটাই এদিক দিয়ে করে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে, আমি সব মুছে দিচ্ছি আবার, 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা এইভাবে করে এসে এই উপর দিয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলবেন যে আপনি তো বললেন এই দুইটা মাথা শর্ট, তাহলে তো এই 1 মিলি অ্যাম্পিয়ার ওইদিকে কেন যাবে? এই 1 মিলি অ্যাম্পিয়ার তো এই শর্ট টার্মিনালটা হয়ে নিচের দিকে নেমে সার্কিটটা দ্রুত ক্লোজ করে দেওয়ার কথা, তাই না? কেন উপরের দিক দিয়ে যাবে? যেখানে শর্ট পাবে সে শর্টকাট পাথ ফলো করে চলে আসবে, এটাই তো নিয়ম। এখন এই শর্টকাট পাথ ফলো করে না এসে উপরে গেল কেন? কারণ হচ্ছে এই শর্টকাট, এটা তো পাথ না, এটা তো কল্পনা।
পার্টটা কোথায় ক্রিয়েট হয়েছে? এই যে এই জায়গায় পার্টটা ক্রিয়েট হয়েছে, এই জায়গায় বেসিক্যালি পার্টটা ক্রিয়েট হয়েছে এই জায়গায়। এইখানের ভোল্টেজ 0, এইখানের ভোল্টেজও 0, এই জায়গায় হয় নাই কিন্তু হয়েছে এই জায়গায়। সেই জন্য এই দুই মাথায় হওয়া যে কথা, রেজিস্টরের আড়াআড়িতে হওয়াও একই কথা। যেহেতু এইখানে কারেন্ট যদি ফেরত আসতেই হয় তাহলে এই শর্ট রাস্তাটা দিয়ে আসতে হবে না? কিন্তু আমরা তো জানি অপ-এম এর ভিতরে কোনো কারেন্ট ঢুকতে পারে না। তাহলে অপ-এম এর রাস্তায় যদি কোনো কারেন্ট না ঢুকে তাহলে সে এই শর্টকাট রাস্তা হয়ে ফেরত আসবে কিভাবে? সে তো ঢুকতেই পারলো না। সেই জন্য এইখানের যে কারেন্টটা আলটিমেটলি উপরের দিক দিয়েই চলে যাবে। তাহলে আমরা জানি এই জায়গার ভোল্টেজ হচ্ছে কত? 0। এই জায়গার ভোল্টেজ হচ্ছে কত? বি আউটপুট। এই জন্য 0 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো। এই যে এটা সমান সমান এই যে কারেন্টটা, এটা সমান কোন কারেন্ট? এই 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা, এই জন্য 1 মিলি অ্যাম্পিয়ার। তো এইখান থেকে বি আউটপুটটা বের হবে মাইনাস 10 ভোল্ট। আপনারা কি এই অঙ্কটা বুঝতে পেরেছেন? জি স্যার। যাই হোক, এটা কিন্তু একটু ট্রিকি অঙ্ক। হ্যাঁ, এটা দেখতে একটু ট্রিকি। এটা অনেকে ভুল করে এই অঙ্কটাতে কি করবেন, অনেকে ভুল করে এইখানের কারেন্টটা, এই যে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, আবার এইখানের কারেন্ট এই ধরনের করে ফেলবেন। এটা মাথায় রাখতে হবে। এটা আর কোনো রেজিস্টর নাই কিন্তু, এইভাবে করে এই দুইটা মাথা মূলত শর্ট হয়ে গেছে। ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ অফ দ্য সার্কিট। এই সার্কিটটার এই আউটপুট ভোল্টেজটা কত নির্ণয় করতে হবে। সমীকরণের অঙ্ক, আগের মতো সহজ কিন্তু একটু ট্রিকি। এই জায়গায় ভোল্টেজ কত? 0 ভোল্ট। এই জায়গার ভোল্টেজ কত? 0 ভোল্ট। কিন্তু এখানে কিন্তু কারেন্ট আছে। 0 ভোল্ট হোক, কারেন্ট কিন্তু থাকতেই পারে। 0 ভোল্ট বলে কারেন্ট কেন আসবে এই ধরনের চিন্তা কিন্তু মাথায় যেন না আনেন। কারেন্ট 0, ভোল্টেজ 220 ভোল্ট হতে পারে না? কারেন্ট 0, কোনো একটা লোডের কারেন্ট 0 কিন্তু ভোল্টেজ আছে, হতে পারে কিনা? কোনো কারেন্ট 0 কখন হয়? কোনো লোড যখন অফ থাকে তখন কারেন্ট 0 হয়। লোড অফ থাকলেও লোডের দুইটা টার্মিনালে ভোল্টেজ মাপলে ভোল্টেজ পাওয়া যাবে না? পাওয়া যাবে। তার মানে ভোল্টেজ থাকলে কারেন্টকে যে থাকতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। ব্রেনে এই ধরনের থিওরি কিন্তু মাথায় ঢুকায় রাখবেন না। কারেন্ট 0 হতেই পারে, ভোল্টেজ অনেক বেশি থাকতেই পারে। আবার কোথাও কারেন্ট মনে করেন 5 অ্যাম্পিয়ার কিন্তু ভোল্টেজ 0 হতেই পারে। এগুলো কিন্তু থিওরিক্যালি পসিবল এবং থিওরিক্যালি প্রুফ। তাহলে কোনো কারেন্ট সোর্সের কারেন্ট আছে, এটা কিন্তু কারেন্ট সোর্স, কেমন কারেন্ট সোর্সের কারেন্ট আছে কিন্তু ওই টার্মিনালের ভোল্টেজ 0 থাকতেই পারে। এই জন্য এই বিষয়গুলো জানতে হলে ডিসি সার্কিটের আমার একটা ক্লাস ছিল, সেখানে হচ্ছে ভোল্টেজ সোর্স ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিভাবে কাজ করে, একটা মনে হয় খুব সম্ভবত ক্লাসের কোনো একটা ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম, মানে এটা আলোচনা পর্ব আছে। তো আমরা যেটি বলছি এই জায়গায় 0 ভোল্ট, এই জায়গায় 0 ভোল্ট, আর এই জায়গার কারেন্ট হচ্ছে কত? 0.1 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা যদি এই B1 পয়েন্টে যদি কেসিএল প্রয়োগ করি কি দেখতে পাবো? 0 মাইনাস B1 বাই 20 ইজ ইকুয়াল টু 0.1। কারণ এই কারেন্টটা অপেমে তো ঢুকতে পারে না, কই যাবে? এই কারেন্টটা নিশ্চিত এভাবে করে এই উপরের দিক দিয়ে চলে যাবে। তো উপরের দিক দিয়ে যদি যায় তাহলে এই কারেন্টটাই তো যাচ্ছে, সেটার মান তো আমি জানি 0.1। তাহলে এই কারেন্টটাকে কিভাবে লিখবো? 0 মাইনাস B1 ডিভাইড বাই 20। তো এইখান থেকে B1 এর মানটা পাবো -2 ভোল্ট। এখন যেহেতু B1 এর মানটা আমরা বের করে ফেললাম, এই জায়গায় এবার যদি আমরা কেসিএল প্রয়োগ করি, B1 -0 ডিভাইড বাই 20 মানে B1 থেকে বের হয়ে যাচ্ছে, B1 থেকে বের হয়ে যাচ্ছে, B1 থেকে বের হয়ে যাচ্ছে, এভাবে যদি চিন্তা করি B1
-0/20 এটা b1 -0 তো লেখার দরকার নাই, এই জন্য লিখি নাই। b1 -0 / 25 এই যে b1/25। b1 - b output by 40 b1 - b output by 40 is equal to 0। এইখান থেকে আমরা যদি সমাধান করি এই ধরনের একটা সমীকরণ পাবো। এইখানে b1 এর যে মানটা -2 ভোল্ট যদি আমরা বসিয়ে দিই b1 এর জায়গায়, b আউটপুট এর ভ্যালুটা পাবো -9.2 ভোল্ট। এইভাবে করে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। ডিটারমাইন বি আউটপুট এন্ড আই আউটপুট। আই আউটপুট, আই এর আউটপুট মানটা কত এবং বি আউটপুট মানটা কত এই ধরনের সার্কিট থেকে বের করতে হবে। এটা কি, এটা আসলে ইনভার্টিং টার্মিনালের সাথে ফিডব্যাক দেওয়া আছে, নন ইনভার্টিং এর সাথেও ফিডব্যাক দেওয়া আছে, ডাবল ফিডব্যাক। এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করব, খুব সহজ ফর্মুলা বের হবে। তো শুরুতে আমরা এই পয়েন্টের একটা নাম দিয়ে নিব। এই পয়েন্ট বা এই পয়েন্ট যাই বলেন না কেন সেটা হচ্ছে কি বি এ বা B1 দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা যদি এই কারেন্টটাকে অ্যানালাইসিস করি, এই কারেন্টটা এইভাবে ঢুকছে, এই কারেন্টটা এইভাবে করে উপরের দিকে বের হচ্ছে, ঠিক আছে। 0.5 -BA/5 এই যে এটা সমান সমান BA - B আউটপুট বাই 10 BA - B আউটপুট বাই 10। এখান থেকে সমাধান করলে এই 1 নম্বর সমীকরণটা বের হয়ে আসবে। এখন 2 নম্বর সমীকরণ যদি এই পয়েন্টে আমরা কেসিএল চালাই কি পাবো, এটা যদি বিএ হয় নিচের এটাও বিএ না, এই টার্মিনালটা বিএ, এটা বিএ হলে এটাও বিএ। বিএ -0/8 এই যে BA/8 প্লাস BA - B আউটপুট বাই 2 এই যে BA - B আউটপুট বাই 2, মানে এই বিন্দু থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, চিন্তা করুন বের হয়ে যাচ্ছে, সব বের হয়ে যাচ্ছে। তাহলে বিন্দু থেকে বের হলে BA -0/8 এই যে BA/8 যোগ BA - B আউটপুট বাই 2 BA - B আউটপুট বাই 2 = 0। এই লাইন থেকেও আমরা যদি সমাধান করি এই সমীকরণটা পাওয়া যাবে। এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে ক্যালকুলেটরের সলভ ফাংশনে দিলে বি এর মানটা দাঁড়াবে 0.5714 ভোল্ট আর বি আউটপুটের মানটা দাঁড়াবে 0.7143 ভোল্ট। এখন আই নটের মানটা কিভাবে পাবো, সিম্পল। এই আই নটের ভ্যালুটা যদি পেতে চাই আমরা কেসিএল প্রয়োগ করব। কেমন, এই পয়েন্টে কেসিএল প্রয়োগ করব। এই আইএফ কারেন্ট ঢুকছে, এটাও ঢুকছে, এটাও ঢুকছে, তিনটাই ঢুকছে হিসাব করব। তো এটা তো হচ্ছে আই নট, এটা আইএফ। আইএফ মানে কত, বিএ - বি আউটপুট বাই 10 আর এটা সমান কত, বিএ - বি আউটপুট বাই 2। তো বি এর মানও জানেন, বি আউটপুটের মানও জানেন, বসিয়ে দিলেই এই আই নটের ভ্যালুটা বের হয়ে আসবে। এটাই আমরা নিচে করেছি। এই যে BA - B আউটপুট বাই 10 যোগ BA - B আউটপুট বাই 2, এই দুটাকে যোগ করলে আই নট এত মিলি অ্যাম্পিয়ার বের হয়ে আসবে। এইভাবে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হয়। ফর দ্য সার্কিট শোন ইন ফিগার বের করতে হবে কি বি আউটপুট সমান কত। এটাতে একটা ভোল্টেজ ফলোয়ার একটা সিম্বল আছে, একটু ট্রিকি করার চেষ্টা করছে আর কি। এই টার্মিনালটা যা, যেহেতু কোনো রেজিস্টর নাই, এই টার্মিনালটাও তা। তার মানে এই টার্মিনালটার নাম কি বি আউটপুট, তাহলে এই টার্মিনালটার নামও এখন কিন্তু বি আউটপুট, মাথায় রাখবেন। এটা শর্ট, দেখেন বি আউটপুট, এটা শর্ট, তার মানে এটা যদি বি আউটপুট হয় এটাও বি আউটপুট, এটা যদি বি আউটপুট হয় তাহলে এটাও বি আউটপুট। তাহলে বি আউটপুট কোথায় এখন, এই পয়েন্টে। কিভাবে, কারণ মাইনাসে যা প্লাসেও তা সেম ভোল্টেজ,
তো মাইনাসে যেহেতু এইভাবে বি আউটপুটের সাথে শর্ট করা, তাহলে মাইনাস এটা বি আউটপুট কনভার্ট হয়ে এটাও কি হয়ে গেল, বি আউটপুট হয়ে গেল। ওকে, এখন এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে, কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্টর আছে। আমরা এটাকে যদি এই দুইজনকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি ইউজিং সোর্স কনভার্সন, দেখতে এই ধরনের হবে। একটা ব্যাটারি পাওয়া যাবে 4 এবং 3 এর গুণফল, 3 4 12, এই 12 ভোল্টের ব্যাটারি হবে। টিক চিহ্ন যেদিকে আছে প্লাসটা সেদিকে হবে, প্যারালাল রেজিস্টরটা সিরিজে চলে আসবে। এই বিন্দুটা, এই বিন্দু এইখান থেকে এবার উপরের দিকে 12, এই যে উপরের দিকে 12, নিচের দিকে 6, এই যে নিচের দিকে 6, আর বাকি আনুষঙ্গিক যেগুলো যেভাবে ছিল সেভাবে রয়ে যাবে। এই নিচের টার্মিনালটা যেহেতু শর্ট করে গ্রাউন্ড করা, আপনারা চাইলে এভাবে শর্ট করে গ্রাউন্ড করতে পারেন অথবা আলাদা আলাদা গ্রাউন্ড দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন চিত্র এইখান থেকে সোর্স কনভার্সন হয়ে এখানে চলে আসছে। ওকে, তো এই অবস্থায় আমরা যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি কি পাবো, এখানে নোডাল অ্যানালাইসিস করলে প্রথমে হচ্ছে এটা 12 ভোল্ট 12, এই জায়গার নাম দিয়ে নিলাম B1 মাইনাস B1 ডিভাইড বাই 3, তাহলে এই কারেন্টটাকে পাওয়া গেল। এই কারেন্টটা কয়টা ভাগে ভাগ হবে, দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে নিচের দিকে যাবে আর একটা হচ্ছে উপরের দিকে যাবে। ওকে, উপরে যেটা গেল মাইনাস, এখানে কত B1 মাইনাস B0, B1 থেকে কোথায় যাচ্ছে, B0 এ যাচ্ছে, ডিভাইড বাই 12, এই কারেন্টটাও বের হচ্ছে না, মাইনাস B1 মাইনাস B0 ডিভাইড বাই 6 ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, এখন এখানে আমরা যদি সমাধান করি কত হয়, লসাগু হচ্ছে 12, এটা 4 বার 48 মাইনাস 4B1 মাইনাস B1 প্লাস B0 মাইনাস 2B1 প্লাস 2B0 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত দাঁড়ালো, 4টা, একটা 5টা, 7টা, মাইনাস 7B1 B0 হলো 3টা প্লাস 3B0 ইজ ইকুয়াল টু মাইনাস 48। এই হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এটাকে যদি আপনারা মানে কনভার্ট করেন, মানে 12 দ্বারা যদি ভাগ করেন, এই মানটাকে যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে 48কে 12 দ্বারা ভাগ করলে কত হবে, 4 হবে, তাই না? এই সেই 4, ঠিক আছে। 3কে যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে বের হবে 0.25, 7কে যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে বের হবে 0.5833। 7 এর সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, আপনারা যদি চিহ্ন চেঞ্জ করে দেন, সবার চিহ্ন চেঞ্জ করে দেন, এটাকে প্লাস করে দেন 7B1, এটাকে মাইনাস করে দেন 3B0, এটাকে প্লাস করে দেন 48। এবার যদি 12 দ্বারা ভাগ করেন একদম দেখবেন এই লাইনটা পাওয়া গেছে। না করেও 12 দ্বারা ভাগ করার কোনো দরকার নেই, এই অবস্থাতেও রেখে এটাই 1 নম্বর সমীকরণ হিসেবে লিখতে পারেন। এটাকেও লিখতে পারেন, ওটাকেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নোডাল অ্যানালাইসিস করলাম এই পয়েন্টের। এখন দ্বিতীয় আরেকটা পয়েন্টে যদি নোডাল অ্যানালাইসিস করি, আমরা অঙ্কটা দেখি একটু। দ্বিতীয় পয়েন্ট, এন্ড এই যে 2 নাম্বার যে সমীকরণটা পেলাম, তাহলে এই 2 নাম্বার সমীকরণটা এখন কিভাবে পেলাম, এটাকে দ্বিতীয় আর একটা পয়েন্টে নোডাল অ্যানালাইসিস করব, ঠিক আছে। তাহলে কোথায় করব, এই পয়েন্টে।
এই পয়েন্টে করব। এই পয়েন্টে করলে কি পাবো দেখেন তো, এটা বি ওয়ান, এটা হচ্ছে বি নট, বি ওয়ান মাইনাস বি নট বাই 6। এই কারেন্টটা ঢুকছে, আবার এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে। কি বের হয়ে যাচ্ছে? মাইনাস বি নট বাই 6 ইজ ইকুয়াল টু 0। একটা কারেন্ট ঢুকছে, একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো এটা লসাগুর দরকার নাই, 6 6 লসাগু 6, শূন্যর সাথে গুণ করলে চলে যায়। তাহলে বি ওয়ান মাইনাস বি নট মাইনাস বি নট মাইনাস 2 বি নট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তো আমরা যদি দ্বিতীয় সমীকরণের দিকে তাকাই, কত দ্বারা ভাগ করছে? বি নট না, 2 6 দ্বারা ভাগ করছে। কেমন? তাহলে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 1/6 0.16। মানে এই যে লাইনটা যেটা দেয়া আছে এখানে, মানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 6 দ্বারা ভাগ, মানে এটাকেও যদি 6 দ্বারা ভাগ করেন তাহলে এই মানটা পাওয়া যাবে, এটাকেও 6 দ্বারা ভাগ করলে ক্যামেরাটা অফ হয়ে গেছে। চলে গেছে। চলে গেছে। জি আবার এই ডিস্টার্ব দিচ্ছে কি, কেবলে ডিস্টার্ব দিচ্ছে? আসছে দাদা। তাহলে এখানে আমরা কি করেছি, জাস্ট এই লাইনটা আমরা যদি রেখে দিই কোনো অসুবিধা নেই, আপনারা এই লাইনটা থেকেও সমাধান করতে পারবেন। অথবা সাইড আমরা সাইন চেঞ্জ করে দিব, মাইনাস বি ওয়ান প্লাস 2 বি নট ইজ ইকুয়াল টু 0। আর 6 দ্বারা ভাগ করলে যে মানটা হয় এটা হচ্ছে এই 2 নম্বর সমীকরণে যে মানটা বসানো আছে, এটা 6 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট সেটা। কোনো দরকার নাই, শুরুতে প্রথমে যে লাইনটা দেখিয়েছি সেটা, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে এটা। এই দুইটা সমীকরণকে আপনারা যদি কি করেন, ক্যালকুলেটরে সলভ ফাংশন ব্যবহার করেন, তাহলে বি নট এর মানটা কত বের হয়ে আসবে। ওকে, আর আইএক্স এর মানটা কত? 4.364/6। এটা কিভাবে পেলাম? আইএক্স এর মানটা খুব ইজি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে চিত্র, এখানে আইএক্স মানে কি B0/6, মানে এই কারেন্টটা। তো এই কারেন্ট মানে কি বি নট, তো বি নট এর মানটা তো মাত্র বের করলাম সমাধান করে। তো বি নট কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে যে মানটা বের হবে সেটা হচ্ছে কি আইএক্স। তো এইভাবেই আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবো। Last one, find I naught in the op-amp circuit. এই ধরনের যদি দুটো op-amp-কে যুদ্ধ করা অবস্থায় দেখানো হয়, মানে দুইজনের আউটপুট একই দিকে, হ্যাঁ একই দিকে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এরকম যদি দিয়ে দেয় তাহলে কিভাবে করবেন? এদিক থেকে একটা ভোল্টেজ, এই থেকে একটা ভোল্টেজ, বলা হচ্ছে আই নট এর মানটা কত। খুব সিম্পল, আপনার মাথায় রাখবেন এই আউটপুটটা কত, এই আউটপুটটা কত, সেটা বের করলেই আপনার অঙ্ক শেষ। দুইটা অপ-অ্যাম্প চিন্তা করবেন, এটা একটা অপ-অ্যাম্প, এটা একটা অপ-অ্যাম্প সার্কিট। তো এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যদি পেয়ে যান, তো একজনের থেকে আই নটটা কোন দিকে? এদিকে, তাই না? এদিকে আসছে, তাহলে বি1 থেকে বি2 কে বিয়োগ দিয়ে রেজিস্টার দ্বারা ভাগ করলে আই নট এর মানটা বের হয়ে যাবে। নোডাল আর কি, বি1 মাইনাস বি2 বাই রেজিস্ট্যান্স দিলেই আই নট এর মানটা পাওয়া যাবে। খুব সিম্পল। তারপর অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়, সেজন্য আমি নোট খাতায় উঠাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো বি1 এর মানটা কিভাবে পাবো? আমরা এখানে ফর্মুলা দিয়ে লিখেছি, আপনারা চাইলে কি করবেন, 6 মাইনাস 0/10 ইজ ইকুয়াল টু 0 মাইনাস b1/100 দিলেই সাথে সাথে ওই সমীকরণ থেকে এই বি1 এর মানটা কত পাওয়া যাবে? -6 ভোল্ট। এটা হচ্ছে ফর্মুলায় বসানো।
আর b2 এর মানটা কিভাবে পাওয়া যাবে? সেম 0.4 minus 0 by 1.6 is equal to 0 minus b2 by 32 দেওয়ার সাথে সাথেই এই লাইনের কারেন্টটা কত, কারেন্টের মানটা বের হয়ে আসবে, কারেন্ট থেকে b2 এর মানটা পাওয়া যাবে। এখন b1 b2 পাওয়া গেলে সেখান থেকে কি করব? i0 বের করব। b1 এর মান পেলাম -6, b2 এর মান পেলাম -8। তাহলে আমার কারেন্টের টিক চিহ্ন কোন দিকে? b1 থেকে b2 এর দিকে। তাহলে b1 এর মান আগে লিখবো -6 b1 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, b2 এর মান কত? ব্র্যাকেটে লিখবো -8 ডিভাইড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 20। তাহলে কি দাঁড়ালো? -6 মাইনাসে মাইনাসে +8 এইভাবে ডিভাইড বাই 20 0.1 মিলি অ্যাম্পিয়ার বা 100 মাইক্রো অ্যাম্পিয়ার। এইভাবে এই অঙ্কটি সমাধান করতে হবে। তো আশা রাখি আপনারা এই ধরনের অঙ্কগুলো বুঝেছেন। তো অনেকে প্রশ্ন করতে পারেন, সেই জন্য আমি আবারও বলে রাখছি যে এই ধরনের ওয়েভ থাকলে কি হবে, এই ধরনের ত্রিভুজ থাকলে কিভাবে কি হবে, ইন্টিগ্রেশন কিভাবে করব, ডিফারেন্সিয়েশন কিভাবে করব, কম্পারেটর কিভাবে করব, এই জিনিসগুলোর আলাদা আলাদা মডিউল, আলাদা ক্লাস আছে। বেসিক অপেম মানে ইন্টিগ্রেশনও না, ডিফারেন্সিয়েশনও না, আপনার কি বলে কম্পারেটরও না, বেসিক অপেমের যে অঙ্কগুলো সেগুলো আমরা সমাপ্ত করছি। তো আগামী ক্লাস থেকে বাকি শিডিউল অনুযায়ী, মানে আপনাদেরকে যেভাবে আমি যে শুরুতে যে শিডিউল দিয়েছি সেই শিডিউল অনুযায়ী বাকি অন্যান্য ক্লাসগুলো হবে। মানে হচ্ছে যে অপেমের অন্যান্য যে টপিকস গুলো সেগুলো কভার করা হবে। আজকে আমার টপিকসটা এই পর্যন্তই। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আর যে শামীম খান প্রশ্ন করতে পারেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওই যে 15 নাম্বার ম্যাথে ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালে আমার ভোল্টেজ ডিফারেন্স 0 ছিল। এখন এখানে যদি ডিফারেন্স 0 না হয় অন্য কোনো ভ্যালু হয়, সেক্ষেত্রে কি একই ফর্মুলা ইউজ করতে হবে? কত নাম্বার অঙ্ক? 15। হ্যাঁ, এখানে যে ভোল্টেজ ডিফারেন্স 0, জি, এই দুইটা টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স অলওয়েজ 0 থাকে। এখন যদি দেখা যাচ্ছে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিল বা 5 হলো দুই জায়গায়, তো তখন তো আর এই নিয়ম না, সেটার জন্য তো অনেক অঙ্ক করছি আমরা। এখানে যদি কোনো রেজিস্টর থাকে তখন তো আর এই নিয়ম না। না রেজিস্ট্যান্স না ভাইয়া, দেখা যাচ্ছে যে ভোল্টেজ সোর্স দিল 5 ভোল্টে, তাহলে ইনভার্টিং এ হচ্ছে 5 ভোল্ট হয়ে গেল, তখনও কি আমি শর্ট বিবেচনা করে নেব? এখানে যদি 5 থাকে, জি, তো 5 থাকলে কেমনে শর্ট হবে ভাই? শুধুমাত্র 0 হলেই তখন এরকম জিরো নিয়ম না, করতে। এটা এই যে এইভাবে এই গ্রাউন্ডের সাথে লাগানো এই টার্মিনালটা এই যে এইভাবে করে যদি এখানে উঠে যায়, শুধু এই ক্ষেত্রে এইভাবে করতে হবে? আপনি চিন্তা করেন না, এই যে রেজিস্টরের এই মাথাটা এখানে আসছে না, জি নিচের মাথাটা ডিরেক্টলি এখানে আসছে না, জি। এখন এই পয়েন্টের ভোল্টেজ যা এই পয়েন্টের ভোল্টেজ, তাহলে আলটিমেটলি এটা শর্ট না? জি, এই প্রিন্সিপাল থেকে, এই লজিক থেকে শুধুমাত্র। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, যে লিপি ঘোষ প্রশ্ন করতে পারেন। দাদা আমার প্রশ্ন ছিল 10 নাম্বার ম্যাথে, প্রথম ম্যাথটাতে। আচ্ছা শামীম খান, আর তো প্রশ্ন নাই না? আপনার তো হ্যান্ড ইয়া করছেন, না না ভাইয়া। মিউট করে দেন। জি বলেন। দাদা কোনো কারণে যদি এই যে 40 কিলো যে রেজিস্টরটা আছে তার পাশে যদি শর্ট করা থাকে, মানে যে ইনভার্টিং টার্মিনালটা, তো সেক্ষেত্রে কি হবে? কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 40 কিলো আছে প্লাস হচ্ছে শর্ট। হ্যাঁ এইভাবে হ্যাঁ গ্রাউন্ড করা? হ্যাঁ জি, গ্রাউন্ড করা। 40 কিলোর আর কোনো অ্যাক্টিভিটিস রইল না? তাহলে তো আমার কি যে ভি আউটটা 0 হয়ে যাবে? হ্যাঁ, এটা 0 তো। এই যে এইটা এটা এই অবস্থায় এই জায়গার যে 5 ভোল্ট আসছে, এই 5 ভোল্টটা এখানে আছে, কিন্তু এইখানের ভোল্টেজ কত? 0 না? 0। জি 0 বলতো নাকি? জি। এটা 0 হলে এটা কত? 0। 0। এটা যদি 0 হয় এই রেজিস্টর তো কিছু করতে পারে না, এটাও 0। আচ্ছা, আর হচ্ছে দাদা 18 নাম্বার ম্যাথটাতে প্রবলেম একটু।
জি বলেন। দাদা আমি এই ম্যাথটা বুঝছি, কিন্তু হচ্ছে আমি যদি সাপোজ মানে ধরে নেই এই যে আমি যে ইনভাইটিং টার্মিনালে যে ভি আউট পেলাম, যেহেতু হচ্ছে ওপেন লুপ ক্লোজড লুপ গেইন এটা, তো আমি যদি ভি আউট না পেয়ে যদি ভি মানে ইকুয়াল 0 পাই, মানে বুঝলেন? সাপোজ আমি ভি 0 পেলাম, তো সেক্ষেত্রে কি 6 কিলোর এটা শর্ট হয়ে যাবে না? আমি কথা বুঝি নাই, আবার বলেন। আমি বললাম যে হচ্ছে আমি তো ওই যে এটা হচ্ছে ইনভাইটিং টার্মিনাল আমি ভি আউট পেলাম না। জি এই জায়গায় হ্যাঁ, এখানে ভি আউট না পেয়ে যদি শুধু 0 পাই, মানে আমি ধরে নিলাম 0 পাইছি, কেন ধরে এই নিলেন? ম্যাথে প্রবলেম না দাদা। হ্যাঁ 0 পেলাম, তো সেক্ষেত্রে 6 কিলো কি শর্ট হয়ে যাবে না? আপনি এটা জিরো কেন, এটা কেন জিরো ধরে নেবেন সেটা আগে বলেন। না না দাদা, আমি এই ম্যাথের কথা বলতেছি না, এটা তো ইনভাইটিং যদি না হয়, যদি নন ইনভাইটিং টার্মিনাল হতো সেক্ষেত্রে আমি তো 0 পেতেই পারতাম। আমি অপেমটারে ঘুরিয়ে দিলাম, মানে ইনভাইটিং এ হচ্ছে নন ইনভাইটিং টার্মিনাল প্লাসটা দিলাম, আর হচ্ছে ওখানে হচ্ছে মাইনাসটা দিলাম। হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে তাহলে তো ফিডব্যাক না থাকতেও পারে, কারণ হচ্ছে আমার হইতেছে যেহেতু হচ্ছে এটা ই এটা টার্মিনাল। এটা এইভাবে থাকবে? হ্যাঁ গ্রাউন্ডে থাকবে ওটা, মানে হচ্ছে আউটপুটে যাবে না, গ্রাউন্ডে। না তো থাকলে তো সেমই হলো, তো থাকলে এই যে আবার আবার চলে আসলো না? জি বুঝতে চান না, বিষয়টা? আমি বলতেছি মানে আমি সার্কিটটারে পুরো মানে ভাবতে গিয়া করে ফেলছি। এই ম্যাথে প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমি ওই যে ভি আউট যেটা পাইছি, সাপোজ আমি ধরছি ওই যে 0 পেলাম, আমি মানে বুঝার সাথে। এটা কখনোই আপনি সাপোজ জিরো বলে ধরতে পারবেন না। আপনি ধরে নি বলে কখনোই এটাকে আমি জিরো বলে ধরতে পারবো না। এটা কত সেটা আমি জানি না, আননোন, এক্স ওয়াই জেড ধরতে পারবে, কিন্তু জিরো শব্দটা ধরা যাবে, কারণ আমি তো জানি না সেটা জিরো কিনা। জিরো মানে কি, সেটার ভ্যালু যদি 0.1ও থাকে তাকেও আমি জিরো করে দিলাম, কিন্তু কখনোই আমি এরকম জিরো বলে ধরতে পারবো না। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি এটা যদি আপনার কাছে বি আউটপুটকে কোনো কিছু ধরতে মনে হয়, দিস ইজ এক্স, তাহলে এটা এক্স হলে এই জায়গাও এক্স, এই জায়গাও এক্স, এভাবে ধরতে পারে। না দাদা, আমি মূলত বলতে চাচ্ছি হচ্ছে আমি সার্কিটটা কল্পনা করতেছি না, এই সার্কিট বাদ দিয়ে দিলাম, তো হ্যাঁ, আমি যে এই যে ওই যে আপনি পয়েন্ট। আপনার সমস্যা হচ্ছে কোথায় আমি বুঝতেছি না আসলে, আপনি অন্য কোন সার্কিটকে এটার সাথে রিলেটেড করতে চাচ্ছেন। দাদা আমি বলতেছি হ্যালো তো ভাই, দাদা, আমি একটু ইন্টারাপ্ট করে আমি উনি বলি, ভি উনি জিরোর বুঝাতে। মানটা 6 কিলো ওহমের উপরে যদি 0 হয় তাহলে কি হ্যাঁ 6 হ্যাঁ হ্যাঁ কিলো ওহমটা 0 হয়ে যাবে, শর্ট শর্ট হবে হয়ে কিনা যাবে কিনা এটা বুঝতে এটা চাচ্ছে। বলতে চাচ্ছি। আচ্ছা, মানে এই এই জায়গায় এই মানটা যদি 0, জিরো হয়, হ্যাঁ আচ্ছা বি আউটপুটের মানটা যদি জিরো জিরো ভোল্ট হয়, তাহলে এটা শর্ট হয়ে যাবে কিনা? না এটা, হ্যাঁ জি দাদা। হ্যাঁ, আলটিমেটলি এই দুইটার যদি ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে, এই দুইটার ভোল্টেজ ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে আমরা একটা হিসাব করি, কারেন্ট আইএক্স সমান সমান কত, কত কারেন্ট বের হবে? বি আউটপুট হচ্ছে 0, 0, 0 থেকে 0 ডিভাইড বাই সামথিং, 6, ঠিক আছে? কত হয়? 0। তার মানে এটা আসলে এই জায়গাটা যেহেতু সেম চলে আসছে, আপনাকে এই জায়গাটা কি করতে হবে? শর্ট না, এই জিনিসটা ওপেন চিন্তা করতে হবে, ওপেন। আচ্ছা বুঝতে পারছেন? কখন জি 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়? কোন জায়গা দিয়ে যদি রাস্তাটা কাটা থাকে তখনই। সেক্ষেত্রে হ্যাঁ, আমাদের যে একটা অঙ্ক আমরা করছিলাম, এই যে এটা, জি এই জায়গাটা আসলে আমরা শর্ট দেখাইছি, বাস্তবে কি শর্ট? না শর্টেড আউট জিনিসটা আমরা বলছি, কিন্তু বাস্তবে এটা কি শর্ট? আসলে এই জায়গাটা হচ্ছে একটা বিশাল বড় বাধা, এই জায়গাটা ওপেন। মূলত আমরা যদি এরকম দিই, এই জায়গাটা এরকম যদি খুলে দিই, এই খুলে দিলে যে পরিমাণ হবে, এই শর্টেড আউট শব্দটার অর্থ বাস্তবে কিন্তু এটা, আমরা বোঝানোর সুবিধার্থে শর্ট এটা বুঝাচ্ছি, কিন্তু বাস্তবে এটা কি? এই জায়গাটা ওপেন। ওপেন হয়ে কিভাবে যাবে। ওপেন? আমরা জানি অপেমের বৈশিষ্ট্যে চলে যান আপনারা প্রথম দিনের ক্লাসে। অপেমের দুইটা টার্মিনালের ইনপুট রেজিস্ট্যান্স কি? অসীম। এই দুইটা টার্মিনালের ইনপুট রেজিস্ট্যান্স হাই, অনেক বেশি হাই বা অসীম থাকে। তো ইনপুট রেজিস্ট্যান্স অসীম মানে কি? এই টার্মিনাল আর এই টার্মিনালের মধ্যে কি হয়ে গেছে? জিনিসটা ওপেন হয়ে গেছে।
অনেক বেশি বাধা, অনেক বেশি বাধা মানে কি এই জায়গায় থেকে এই জায়গার ভিতরে কোনো কারেন্ট যেতে পারে না। এই জন্যই সাধারণত অপেমের ভিতরে কিন্তু কোনো কারেন্ট ঢুকে না। আমরা যে মুখস্থ একটা কথা বলে ফেলছি যে অপেমে কখনো কারেন্ট ঢুকে না, কেন কারেন্ট ঢুকে না প্রশ্নটা তো আপনারা করেন নাই। এই কারেন্ট ঢুকে না এই জন্য, যদি কোনো রাস্তায় বাধার মানটা যদি অনেক বেশি থাকে তাহলে সেই রাস্তা দিয়ে কি কোনো কারেন্ট যেতে চাইবে? আসলে চাইবে কিনা? না, যেতে চাইবে না। এই জন্যই এই অপেমের ভিতরে, এই অপেমকে যে বানানো হয়েছে এটার ভিতরে কিন্তু প্রচুর বাধা। বাস্তবে এটা শর্ট না, এই জায়গায় কি প্রচুর বাধা। এই বাধাটার জন্য কোনো কারেন্ট আসলে ঢুকতে চায় না, যেতেই চায় না। এই জন্য কারেন্টের মানটা অলমোস্ট আই ট্যাঙ্কস টু জিরো, দ্যাট মিনস জিরো বলেই ধরে নেওয়া হয়। বুঝতে পারছেন? এইটা হচ্ছে এই ইনপুট ইম্পিডেন্স হাই এর কারণে, ইনপুট ইম্পিডেন্সের এটা বাধা। তো বাধা থাকলে এখন আপনারা বলবেন তাহলে দুই জায়গায় ভোল্টেজ কিভাবে সমান হয়? তো কারেন্ট যদি জিরো হয় তাহলে এই জায়গার ভোল্টেজ হচ্ছে মনে করেন 3 ভোল্ট, তাহলে এই টার্মিনালেও বলতেছি 3 ভোল্ট। কিভাবে? এই জায়গার ভিতরে এত বেশি বাধা যে এই জায়গায় কোনো ভোল্টেজ ড্রপই করে না। কেন ভোল্টেজ ড্রপ করে না? কারণ ভোল্টেজ ড্রপের সূত্র হচ্ছে এইটা কিন্তু অপেমের ভিতরে কেমন, এই জায়গার ভোল্টেজ ড্রপের সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তো এই জায়গায় আই এর মানটা কোনো কারেন্টেই যেহেতু যায় না, আই এর মানটা হলো জিরো, রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে কি ইনফিনিটি, অলমোস্ট ইনফিনিটি মানে অসীম। তারপর আমরা ধরে নিলাম এক্স ওয়াই জেড, মনে করেন 5 মেগা ওহম। যাই থাকুক না কেন জিরোর সাথে গুণ করলে ভোল্টেজ ড্রপ কত হয়ে যায়? জিরো হয়ে যায়। এই জন্য এইখানে যে ভোল্টেজ, এইখানে কোনো ভোল্টেজ ড্রপ করে না, এই জন্য এইখানেও সেম ভোল্টেজটা আমরা পাই। এইটা মূলত অপেমের যদি আমরা ইন্টারনাল যদি স্ট্রাকচারটাকে কি বলে যে খুলে দেখি তাহলে যে জিনিসটা দেখতে পাবো এটা হচ্ছে এটা, যে এটা ইনপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সটা অনেক হাই থাকার কারণে এই টার্মিনালের ভোল্টেজটা, এই টার্মিনালের ভোল্টেজটা এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যেতে পারে না। মুখস্থ দুইটা কথা শিখাইছি, শুধুমাত্র ইন্টারনালের বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য আমরা যদি এই শর্টেড আউট বিষয়টাকে যদি আর একটু ডিপলি যদি নজর দিই তাহলে জিনিসটা কি হয়, এই জিনিসটা আসলে চলে যায় এখান থেকে, মানে এই জিনিসটা এখান থেকে কি হয় বাদ হয়ে যায়, এই রেজিস্টরটা এখান থেকে বাতিল হয়ে যায়। এখন বাতিলটা কিভাবে হয়? বাতিলটা হয় হচ্ছে এইখানের যেহেতু ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকে, ঠিক আছে, এইখানের ভোল্টেজ যা এখানের ভোল্টেজ যেহেতু সেম হয়, তাহলে কোনো একটা রেজিস্টরের দুইটা টার্মিনাল যদি ভোল্টেজ সেম হয় তাহলে ওই রেজিস্টরের ভিতর দিয়ে কোনো কারেন্ট আলটিমেটলি কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। আই ইজ ইকুয়াল টু কত হয়? 0 অ্যাম্পিয়ার হয়। তো আই ইজ ইকুয়াল টু যেহেতু 0 অ্যাম্পিয়ার হয় সেই কারণে এই টার্মিনালটা থাকা আর না থাকা সেম কথা হয়ে যায়। কখন কোন টার্মিনালের ভিতর দিয়ে কারেন্ট জিরো হয়? কোন রাস্তা যদি ভাঙা থাকে, এইভাবে কোন রাস্তা যদি ওপেন অবস্থায় থাকে তখনই তার ভিতর দিয়ে কারেন্ট জিরো হয়, কোনো কারেন্ট যেতে পারে না। তো এই জন্য এই রেজিস্টরটা অনেক বেশি বলেই ধরে নেওয়া হয় এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না বলে ধরে নেওয়া হয়। বুঝতে পারছেন বিষয়গুলা? জি দাদা। ওকে, যে এস এম রেজাউল করিম রেজা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম দাদা। জি ওয়ালাইকুম। দাদা আমার প্রশ্নটা 10 নাম্বারের, মানে বুঝছি অঙ্কটা, জাস্ট খালি একটা 10 নাম্বারে যদি একটু যাইতেন প্রথমে। জি বলেন। এইখানে ওই যে উপরে যে 5 কিলো ওহমের যে রেজিস্ট্যান্সটা, এটার কাজটা কি? ওটা মানে ওটা না থাকলে কি কোনো সমস্যা, না ওটা কেন দেওয়া হয়েছে? কোনো সমস্যা নেই, এটা হ্যাঁ আপনাকে এটা, কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। আর কিছু না, জাস্ট ওটা তো কোনো কাজেই ব্যবহার হচ্ছে না। না কোনো কাজে নেই। ও, মানে কনফিউজ সৃষ্টি করার জন্য ওটা দেওয়া আর কি। জি জি জি, আর ওইটুকু জানার ছিল দাদা। থ্যাংক ইউ। জি। যে সুব্রত রায় প্রশ্ন করতে পারেন। নমস্কার দাদা। নমস্কার দাদা আমার ছোট একটা প্রশ্ন ছিল, ওই আপনি একটা কথা বলছিলেন যেখানে ভোল্টেজ জিরো সেখানে কারেন্ট কিভাবে থাকতে পারে? ডিসি সার্কিটের ক্লাসগুলো ভালো করে পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, আমি ওনার বলতে পারবো না। করেছি তো দাদা। করলে আমার করার কিছু নাই, আমি করাইছি। একটু যদি বলে দিতেন। Dependent source আর independent source
এর যে জি। ক্লাসটা আছে এটা দেখে ভালো করে করবেন, তারপর আবার প্রশ্ন করে নেবেন। আচ্ছা দাদা। ঠিক আছে, যে সাইফুল ইসলাম প্রশ্ন করতে পারে। দাদা 16 নাম্বার ম্যাথটা একটু যাবেন? 16 নাম্বার? জি দাদা। জি বলেন। দাদা এখানে যে V1 এ যে আপনি মানে একটা সমীকরণ করছেন যে এগেইন দিন, এইটা দাদা মানে এটা আরেকবার একটু যদি বলতেন ভালো হতো, এই জিনিসটা ঠিক বুঝতে পারি না। কোনটা, এগেইন দিয়ে নিচের লাইনটা না জি উপরেরটা? জি দাদা, এগেইন দিয়ে নিচের লাইন। এর কিছু না, কেসিএল আর কি। আপনি এই পয়েন্টে যদি কেসিএল প্রয়োগ করেন, জি দাদা। আপনি চিন্তা করছেন কি এইখান থেকে সব বের হয়ে যাচ্ছে এই বিন্দু থেকে। আমি কেসিএল এর দুইটা নিয়ম বলছি, একটা হচ্ছে হয় বিন্দুতে সব কারেন্ট ঢুকছে, না হয় বিন্দু থেকে সব কারেন্ট বের হয়ে যাচ্ছে, কল্পনা করা যায়। এক। দুই নাম্বার হচ্ছে ইনপুট কারেন্ট যা ঢুকছে বের হয়ে যাচ্ছে আউটপুট কারেন্টের সমান। এই দুই জি প্রকার দিয়েই আমরা করে থাকি। তো বিন্দু দাদা থেকে দ্বিতীয়টার সাথে আমরা অভ্যস্ত, প্রথমটা হ্যাঁ হয়তো আমরা প্রথমটা খেয়াল করি না, এই জন্য কিন্তু কেসিএল এর কি বলে, কেসিএল বলতেছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সকল কারেন্টের যোগফল সমান। তার মানে আলটিমেটলি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সকল কারেন্টের যোগফল সমান মানে কি, সেই বিন্দুতে সবাই এসে ঢুকতেছে অথবা সেই বিন্দু থেকে সবাই বের হয়ে যাচ্ছে। এটাই তো কেসিএল এর আসল সূত্র কিন্তু এটা। বুঝতে পারছেন? আমরা দ্বিতীয় লাইনটা বুঝি বেশি, সেজন্যই দ্বিতীয় লাইনটা থেকে সবাই করে করে অভ্যস্ত। তো এইখান থেকে আমরা এই ক্ষেত্রে আমরা কি এমন মানে সার্কিট দেখে আমাদের এমন কিছু কি বোঝার উপায় আছে যে এটা প্রথম শর্তটা প্রযোজ্য হবে না দ্বিতীয় না শর্তটা? না, কোনো আপনার যা মন চায় আপনি এখানে আপনার মতো করেন না। আপনি এখন কি বুঝলেন বলেন, এই কারেন্টটা ঢুকছে তো এটা এভাবে ঢুকবে, এভাবে ঢুকবে, ঢুকে এটা গ্রাউন্ড, যেহেতু গ্রাউন্ডে একটা যাবে আবার আরেকটা এদিকে যাবে, এই তো। আমি এইভাবেই ভাবছি দাদা। তো করেন না তো এইভাবে, অসুবিধা কি? এটা কত, 0? জি দাদা। 0 মাইনাস এটা কত, B1 ডিভাইড বাই এটা কত, 20। ঢুকলো কারেন্ট, তা এই জন্য প্লাস, বের হচ্ছে মাইনাস কত, B1 B1 মাইনাস 25 আরেকটা মাইনাস 0টা দিলাম, ঠিক আছে? এখান থেকে B1 মাইনাস এটাও বের হচ্ছে, B1 মাইনাস B আউটপুট মাইনাস ডিভাইড বাই 40 ডিভাইড বাই 40 ইজ ইকুয়াল টু 0। করেন এখান থেকে, একই হবে দাদা, এই লাইনটাই আসবে। হ্যাঁ হ্যাঁ একই হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা ক্লিয়ার। আমি মানে ওই যে প্রথম পয়েন্টটা তাহলে বুঝতে পারি না, এই জন্য আমার কনফিউশন হয়ে গেছে। জি ওকে। আর কেউ কোনো প্রশ্ন করবেন? যে মোস্তফা কামাল প্রশ্ন করতে পারেন। ক্লাসগুলো বুঝছি ভাই। আদাব দাদা। জি আদাব। আমি বলতে চাইছিলাম অন্য একটা বিষয়, যে আমরা যারা আপনার ডিসি সার্কিটের কোর্সটা করতে পারি না, এখন তো ভিডিও গুলা দিয়ে দিতেছেন প্রায়, সেটা কি পেতে পারি কিনা এরকম একটা বিষয়। আমি কোনো কোর্স কাউকে বিক্রি করি নাই কখনো, কোনো কোর্স কাউকে বিক্রি করবও না। আমি যদি আমার শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, আমি কমিটমেন্ট না না এরকম না, আসলে বিক্রি না, যেহেতু আমার পক্ষ থেকে ভিডিও গুলা দিতেছেন, যদি মানে শীটটা পাইলে আর কি উপকার হইতো আর কি। আমি কোনো কিছুই এখন দিব না, আমি সময়ে সবগুলো ইউটিউবে দিয়ে দিব। আমি ডিটারমাইন্ড ইউটিউবে আমি দিয়ে দিব, খুব রিসেন্ট দিয়ে দিব, এটা করতে পারবেন। হ্যাঁ, এতে বাকিরা যদি মন খারাপ না আরো বহুত কিছু যদি করে, আমার করার কিচ্ছু নাই। আপনারা কমিটমেন্ট রক্ষা করেন নাই, আমিও কমিটমেন্ট রক্ষা করতে পারবো না। কারণ আমি যদি ইউটিউবে না দিই সেক্ষেত্রে আমার বড় ধরনের পড়াচ্ছেন, এটাতে আমরা খুশি। হ্যাঁ, আমার বড় ধরনের ক্ষতি হবে। তো আশা রাখি আপনারা বিষয়গুলো সবাই বুঝেন। আমি সবকিছু খুলে বলতে পারবো না, শুধু এইটুকু মনে রাখবেন যে এই সামান্য আপনাদের থেকে 1000, 2000, 2500
যে টাকাই পাইছি সেই টাকার জন্য আমার জীবনে বড় একটা অধ্যায় সৃষ্টি হতে চেয়েছিল, সেটাকে বহু কষ্টে ধামাচাপা দেওয়া গেছে। সেটাকে অনেকটা সকল ছাত্রছাত্রীদের জন্য, সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য উপকার হয় এমন একটা জিনিস বলে ধামাচাপা দেওয়া হয়েছে। সেই জন্য আমাকে অনেক কিছুই চিন্তা করে, আমাকে অনেক কিছুই ভেবে চিনতে আমার মতো আমাকে চলতে হবে। আমি ওই দিন বিষয়টা হালকা করে বলার চেষ্টা করছি, কিন্তু আমি সবকিছুই, আপনারা প্রশ্ন করেন কেন আমি অ্যাকশন নিই না, আপনারা প্রশ্ন করেন কেন আমি চোর ধরি না, প্রত্যেকে আমাকে স্ক্রিনশট পাঠায়, প্রত্যেকে আমাকে অনেক কিছুই পাঠায়। কেন আমি করি না, এই কেন আমির উত্তরটা আমি দিতে পারতেছি না পাবলিক প্লেসে, রেকর্ডিং হয় এমন কোনো জায়গায় আমি দিতেই পারতেছি না। আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন কেন আমি করতে পারি না। শুধু বাংলাদেশ সরকারের একটা সংবিধানের আইনের কথা বলি, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী কখনোই চাকরিরত অবস্থায় নিজ চাকরির বাইরে গিয়ে কোনো কিছু করতে পারে না, যেখানে ইনকাম হয় এমন কোনো কিছু করতে পারে না। আমি এই ল দ্বারা বাধা পড়েছি, আপনারা বাকিটা নিজ দায়িত্বে বুঝে নেবেন, আমি আর কোনো কিছু বলতে চাই না। তো সেই জন্য আমাকে আমার মতো চলতে দিবেন। যাই হোক, যে রুবেল শেখ প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি। 16 নম্বর যে ম্যাথটা, এটাতে 0 মাইনাস b1 যে ইয়াটা আছে, এটা তো ভাই সমান সমান লিখতে পারি 0.1 মিলি অ্যাম্পিয়ার, তাই না? কোনটা? মানে হ্যাঁ, 0 ভোল্ট থেকে b1 পর্যন্ত, বা 0 মাইনাস b1 ভাগ হচ্ছে 20 কিলো যে, হ্যাঁ, এটা দিয়ে তো আমার 0.1 মিলি অ্যাম্পিয়ারটি যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি মানে 0 মাইনাস b1 ভাগ হচ্ছে 20 কিলো না দিয়ে আমরা লিখতে পারি না 0.1 ইজিক্যাল টু হচ্ছে b1 মানে হচ্ছে b0 বাই হচ্ছে 40 প্লাস হচ্ছে b1 বাই 0 ভাগ হচ্ছে 25, এটা লিখতে পারি না ভাই? সবগুলো একসাথে এক লাইনে লিখতে পারে না, ঠিক আছে? মানে 0.1 ইকুয়াল টু পরে দুটো লিখতে পারি না যোগ দিয়ে? 0.1 ইকুয়াল টু দিয়ে লিখতে পারেন, সেক্ষেত্রে হয় কি, তখন ওই দুইটা আননোন হয়ে বসে থাকবে, তখন এই লাইনটা আসবে, এই যে এই লাইনটা আলটিমেটলি এটা বের হবে, তখন b1 ও জানবেন না, b0 ও জানবেন না, তখন অঙ্কটা ওইটুকে রেখে পরীক্ষার হলে সারেন্ডার করে চলে আসবে। কিন্তু আগের থেকে যদি b1টা বের করে রাখেন, তখন এখানে মানটা বসালে অঙ্কটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, তখন দুইটা আননোন হয়ে এই মনে করেন ওই লাইনটা থেকে এইখানে আসলে এই লাইনটা হবে, দুইটা আননোন। তো দুইটা আননোন হলে তখন হা করে আমি এখন কি করব চিন্তা করতে করতে টাইম শেষ, মানে করতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। ঘূর্ণিঝড় চিত্রাং ধেয়ে আসছে উপকূলের দিকে, তা আপনারা সবাই নিরাপদে থাকবেন, নিজ নিজ জায়গায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে সুরক্ষিত রাখবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি ভাই, আপনি ভালো থাকবেন।